what is polarization, then types of polarizations, particularly এই যে তিনটে টাইপ, ব্রডলি তিনটে টাইপ অফ পোলারাইজেশন। লিনিয়ার পোলারাইজেশন বলতে কি বোঝায়, সার্কুলার পোলারাইজেশন, ইলিপ্টিক্যাল পোলারাইজেশন, এগুলো নিয়ে ডিসকাস করব। নেক্সট we will discuss about the superposition of polarized waves, দুটো লিনিয়ারলি polarized লাইট এরা যদি সুপারপোজ করে তাহলে রেজাল্টেন্ট ওয়েভটা কেমন হবে, রেজাল্টেন্ট ওয়েভের স্টেট অফ পোলারাইজেশনটা কেমন হবে, বা দুটো সার্কুলারলি পোলারাইজড লাইট এরা যদি সুপারপোজ করে তাহলে রেজাল্টেন্ট যে ওয়েভটা তার স্টেট অফ পোলারাইজেশন কেমন হবে, এগুলো আমরা ডিসকাস করব। Next, we'll discuss some methods to produce polarized waves. Linear polarization, linearly polarized light produce করার বিভিন্ন রকম টেকনিক্স রয়েছে, বাই রিফ্লেকশন, বাই রিফ্র্যাকশন, এই টেকনিকগুলো বা মেথডগুলো নিয়ে ডিসকাস করব। আর এই ইন্ট্রোডাক্টরি পার্ট যেটা, তার শেষে ল অফ ম্যালাস বা ম্যালাসেস ল, এটা নিয়ে ডিসকাস করা হবে। বই বলতে আমি বোধহয় আগের দিন কিছু কেমন বই বলেছিলাম, এইটা তোমাদের কাছে হয়তো আছে, টেক্সট বুক অন লাইট বাই বি ঘোষ এন্ড কেজি মজুমদার, কিন্তু এটাতে খুব এলিমেন্টারি লেভেলে আছে আর কি। খুব এলিমেন্টারি লেভেলে রয়েছে। তোমাদের যে সিলেবাসের যে ভলিউম, তার রেসপেক্টে কিন্তু এটা খুব যে পুরো জিনিসটাকে কভার করবে তা নয়। নেক্সট যে বইটা, সেটা হচ্ছে অপটিক্স বাই অজয় ঘটক। ইনফ্যাক্ট কোনো এরকম স্ট্যান্ডার্ড বই পাবে না যেখানে তোমার পুরো সিলেবাসটাই থরলি কভার করা রয়েছে, একটু এদিক ওদিক দেখে পড়তে হবে আর কি। অপটিক্স বাই অজয় ঘটক, এই বইটাও যদি থাকে তাহলে ভালো হবে। পার্টিকুলারলি আমরা ইন্ট্রোডাক্টরি লেভেলে যেগুলো বলবো সেইগুলো অজয় ঘটকের বইটাকে ফলো করেই আর কি। নেক্সট, একটু অ্যাডভান্স লেভেলের বই, এইগুলো সফট কপি আছে, পারলে চ্যাপ্টারগুলো একটু প্রিন্ট আউট নিয়ে নিতে পারো, বা ওইগুলো চাইলে কিনতেও পারো। একটা হচ্ছে ইউগেন হেড অপটিক্স, এখান থেকে কিছু জিনিস আমরা পড়বো যেগুলো সিলেবাসে দেওয়া আছে এবং এই টেক্সট বইগুলোতে কভার করা নেই। আর আরেকটা হচ্ছে জেনকিন্স অ্যান্ড হোয়াইট, ফান্ডামেন্টালস অফ অপটিক্স। এই মোটামুটি ভাবে চারটে রেফারেন্স আমি বললাম। তো শুরু করি তাহলে আমরা। লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ বলতে কি বোঝায়, দেখো এরকম একটা স্কিমেটিক কনসিডার করো। তোমরা জানো যে লাইট ইজ বেসিক্যালি অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইটটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এন্ড ইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ, রাইট? লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ এই কথাটার মানে কি? ট্রান্সভার্স ওয়েভ কথাটার মানে হচ্ছে এই লাইট ওয়েভে যে ভাইব্রেশনটা, লাইট ওয়েভের মধ্যে যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা পারপেন্ডিকুলার টু দি ডিরেকশন অফ প্রোপাগেশন। তোমরা কোন একটা স্ট্রিং এ দু ধরনের ভাইব্রেশনের কথা পড়েছো। একটা ধরো স্প্রিং, একটা স্প্রিং কে যদি তুমি টেনে ছেড়ে দাও তাহলে সেই যে ভাইব্রেশনটা, সেটা কি রকম ধরনের ভাইব্রেশন? একটা স্প্রিং কে যদি আমরা টেনে ছেড়ে দিই তাহলে সেই ভাইব্রেশনটা সাম কাইন্ড অফ লংগিটিউডিনাল ভাইব্রেশন। যেখানে ভাইব্রেশনটা কোন দিকে হচ্ছে? ভাইব্রেশনটা হচ্ছে বেসিক্যালি তোমার along the length of the string, along the length of the string, এই লেন্থ বরাবর ভাইব্রেশনটা হচ্ছে। বা আমি যদি একটা এরকম স্ট্রিং এর কথা কনসিডার করি, এই স্ট্রিংটা ধরো দুটো এন্ডে ফিক্স করা রয়েছে। এবার আমি কি করলাম, এই স্ট্রিংটাকে জাস্ট প্লাগ করে ছেড়ে দিলাম বা স্ট্রাক করে ছেড়ে দিলাম, তাহলে এখানে যে ডিসপ্লেসমেন্ট গুলো হবে, স্ট্রিং এর উপরে যে পার্টিকেলস গুলো রয়েছে তাদের যে ডিসপ্লেসমেন্ট হবে, সেটা কিন্তু স্ট্রিং এর লেন্থের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে। তো প্রথম কেসে ওয়েভটা লংগিটিউডিনাল ওয়েভ, আর দ্বিতীয় কেসে যে ওয়েভটা সেইটা ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে? আমরা এখানে কিন্তু বেসিক্যালি ইলাস্টিক ওয়েভ, মেটেরিয়াল ওয়েভের কথা বললাম। সেই মেটেরিয়াল ওয়েভ লংগিটিউডিনাল ওয়েভ হতে পারে বা সেইটা ট্রান্সভার্স ওয়েভ হতে পারে। নাও উই আর টকিং অ্যাবাউট দি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর দি লাইট ওয়েভ। লাইট ওয়েভের ক্ষেত্রে এই ভাইব্রেশনটা কোন জিনিসটা দ্বারা ডেসক্রাইব করা হয়? লাইট ওয়েভের ক্ষেত্রে ভাইব্রেশনটা ডেসক্রাইব করা হয় উইথ দি হেল্প অফ ইলেকট্রিক ফিল্ড অর দি ম্যাগনেটিক ফিল্ড। একটা লাইট ওয়েভকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি? একটা লংগিটিউডিনাল ওয়েভ, আই মিন একটা মেটেরিয়াল ওয়েভকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এইরকম ধরনের না, ওয়াই এক্স টি ইকুয়ালস টু সাম সে ওয়াই জিরো ইন্টু ই টু দি পাওয়ার আই kx মাইনাস ওমেগা টি। এরকম ভাবে লিখে থাকি। বা আরেকটু জেনারেল ফ্যাশনে যদি বলতে চাও, যে সাই আর টি
equals to some psi 0 e to the power I k dot r minus omega t। এরকম ভাবে তো আমরা একটা প্লেন ওয়েভকে রিপ্রেজেন্ট করে থাকি, দেখে এসেছো। যখন মেটেরিয়াল ওয়েভের কথা বলছি বা ইলাস্টিক ওয়েভের কথা বলছি, সেখানে বেসিক্যালি একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা অবজারভেবল। যে কোয়ান্টিটিটার ভেরিয়েশনের কথা বলি, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা হচ্ছে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট। বাট অন দি ফর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর ফর লাইট ওয়েভ, আমরা যে ডিসপ্লেসমেন্টটা বা যার রেগুলার ভেরিয়েশনের কথা বলছি, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড। একটা লাইট ওয়েভের ক্ষেত্রে এই ভাইব্রেশনটাকে ইলেকট্রিক ফিল্ডের টার্মে রিপ্রেজেন্ট করা হয়। আমরা যেমন এরকম ভাবে লিখতে পারি, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটাকে এরকম ভাবে লিখতে পারি, ERT equals to sum E0 into e to the power I k dot r minus omega t। হ্যাঁ, that represents a plane electromagnetic wave। একটা প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড যে কোনো একটা দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। তো এখানে যদি আমরা দেখবো পরে যখন প্রথম মানে পড়বো ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা পড়বো, সেখানে দেখবো ম্যাক্সওয়েলস ইকুয়েশন স্টাডি করে দেখবো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ বেসিক্যালি এ পারপেন্ডিকুলার ওয়েভ, ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ এ ট্রান্সভার্স ওয়েভ, অর্থাৎ এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা, সেটা পারপেন্ডিকুলার টু দি প্রোপাগেশন ভেক্টরটার সাথে পারপেন্ডিকুলার। সেই জন্য এটাকে আমরা ট্রান্সভার্স ওয়েভ বলে থাকি। এখানে ঠিক সেই জিনিসটাই দেখানো হয়েছে। এই যে এক্স অ্যাক্সিস বরাবর দেখতে পাচ্ছ ইলেকট্রিক ফিল্ডটাকে প্লট করা হয়েছে, জেডটা হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন, ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা এক্স ডিরেকশনে রিপ্রেজেন্ট করেছি স্কিমেটিক্যালি। এই ফিগারটাতে পরে আসছি আমি। প্রথমে এই ফিগারটার দিকে তাকাও। এই ফিগারে দেখো, যদি ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা সাম এক্স দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, নট নেসেসারিলি এটা তোমার ইলেকট্রিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা একটা মেটেরিয়াল ওয়েভের কথা আমরা বলতে পারি। ধরো এটা একটা তোমার লিনিয়ারলি পোলারাইজড ওয়েভকে রিপ্রেজেন্ট করছে। কখন? যদি এই এক্সটাকে এইরকম ভাবে লিখতে পারি, এক্স ইকুয়ালস টু সাম এ কস kz minus omega t বা e to the power I kz minus omega t, আর y zt equals to 0। এখানে কি বোঝানো হচ্ছে? the wave is propagating along z direction, right? the wave is propagating along z direction, আর ভাইব্রেশনটা বা ডিসপ্লেসমেন্টটা কোন ডিরেকশনে রয়েছে? x ডিরেকশনে রয়েছে। তাহলে এইটা অবশ্যই কি একটা ট্রান্সভার্স ওয়েভকে রিপ্রেজেন্ট করছে। এরকম ভাবে যখন আমি লিখছি, এই যে রিপ্রেজেন্টেশনটা, এটা কি বোঝাচ্ছে? এটা একটা ট্রান্সভার্স ওয়েভকে রিপ্রেজেন্ট করছে। সেইটা ইলাস্টিক ওয়েভ হতে পারে বা সেইটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হতে পারে। প্রোপাগেশন ডিরেকশনটা জেড আর ভাইব্রেশনটা কোন দিকে রয়েছে? এক্স ডিরেকশনে রয়েছে। এর পাশাপাশি আরো একটা জিনিসকে পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে ওয়াই জেড টি ইকুয়ালস টু 0, অর্থাৎ ওয়াই ডিরেকশনে কোনো রকম ভাইব্রেশন নেই। আমি এই দুটো লাইনের মাধ্যমে যে ওয়েভটাকে রিপ্রেজেন্ট করছি, সেটা বেসিক্যালি একটা এক্স পোলারাইজড ওয়েভকে রিপ্রেজেন্ট করছে। আমি যদি এরকম একটা প্লেনকে দেখাই, এটা কি প্লেন? এইটা এক্স ওয়াই প্লেন, এটা এক্স ওয়াই প্লেন। আমি একটা প্লেনকে দেখিয়েছি যে প্লেনটা প্রোপাগেশন ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার, একটা প্লেনকে দেখিয়েছি। এই প্লেনের ওপর যদি ভাইব্রেশনটাকে প্রজেক্ট করি, তাহলে দেখবো যে ভাইব্রেশনটা শুধুমাত্র এক্স ডিরেকশনেই রয়েছে। পোলারাইজেশন, এই যে প্লেনটাকে দেখানো হয়েছে প্রোপাগেশন ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার প্লেনটা, এখানে যদি আমরা এই ভাইব্রেশনটাকে প্রজেক্ট করিয়ে দেখতে পাবো সেই ভাইব্রেশনটা সবসময় একটা নির্দিষ্ট ডিরেকশনই রয়েছে। ভাইব্রেশনের ভ্যালুটা কিন্তু চেঞ্জ করছে, মানে এক্স এর ভ্যালুটা চেঞ্জ করছে ডিপেন্ডিং অন জেড, ডিপেন্ডিং অন টাইম, পিরিয়ডিসিটি রয়েছে, বাট এটা কিন্তু সবসময় একটা নির্দিষ্ট ডিরেকশনে রয়েছে। সেই জন্য এইটাকে আমরা একটা লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ বলবো। যদি এটা তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়, তাহলে লিনিয়ারলি পোলারাইজড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আদারওয়াইজ আমরা কোনো একটা লিনিয়ারলি পোলারাইজড মেটেরিয়াল ওয়েভের কথা ভাবতে পারি, যদি সেই ওয়েভটা ট্রান্সভার্স ওয়েভ হয়। এইখানে আরেকটা ছবিকে দেখানো হয়েছে, এইটার রেসপেক্টে তফাৎটা কি দেখতে পাচ্ছ? আগের ক্ষেত্রে কি ছিল? আগের ক্ষেত্রে পোলারাইজেশন ডিরেকশনটা এক্স ডিরেকশনে ছিল, ভাইব্রেশনটা এক্স ডিরেকশনে ছিল। এখানেও সিমিলার ফ্যাক্ট, বাট এটার ক্ষেত্রে কিন্তু ডিরেকশনটা ওয়াই দিকে দেখতে পাচ্ছ। এটাও কিন্তু একটা ট্রান্সভার্স ওয়েভকে রিপ্রেজেন্ট করছে, জেড ডিরেকশনে প্রপাগেট করছে, হোয়ারএজ ভাইব্রেশনটা ইজ অ্যালং ওয়াই ডিরেকশন, ভাইব্রেশনটা ওয়াই ডিরেকশনে রয়েছে। আমরা যদি একটা পারপেন্ডিকুলার প্লেনের কথা ভাবি,
একটা প্লেন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দি ডিরেকশন অফ প্রপাগেশন, এই প্লেনের উপর যদি আমরা ভাইব্রেশনটাকে প্রজেক্ট করি তাহলে দেখতে পাবো এটা সবসময় ওয়াই ডিরেকশনে রয়েছে। কাজে এইটা একটা পোলারাইজড ওয়েভকে রিপ্রেজেন্ট করছে। বলতে পারবে এই ওয়েভের ইকুয়েশনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ঠিক আগের মতোই, জাস্ট এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স। এই যে একটু ক্লামজি হয়ে গেছে এখানটায়, ওয়াই জেড টি ইকুয়ালস টু এ কোসাইন কে জেড মাইনাস ওমেগা টি আর এক্স জেড টি ইকুয়ালস টু 0। তো বাম দিকে যেটা দেখিয়েছি সেটা একটা এক্স পোলারাইজড ওয়েভকে রিপ্রেজেন্ট করছে, ডান দিকে যেটা দেখিয়েছি সেটা একটা ওয়াই পোলারাইজড ওয়েভকে রিপ্রেজেন্ট করছে। দুটোই তাহলে লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ। দেখো জিনিসটা কি ক্লিয়ার হলো? কি বললাম? লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ বলতে একটা ট্রান্সভার্স ওয়েভ যেখানে ভাইব্রেশনটা সবসময় একটা নির্দিষ্ট ডিরেকশনে থাকবে। একটা ট্রান্সভার্স ওয়েভ যে ক্ষেত্রে ভাইব্রেশন ডিরেকশনটা একটা নির্দিষ্ট দিকে থাকবে, সেটা কি আমরা লিনিয়ারলি পোলারাইজড লাইট বলবো। এক্ষেত্রে ডিরেকশন অফ প্রপাগেশন জেড, ভাইব্রেশন ডিরেকশনটা এক্স অ্যাক্সিস বরাবর হতে পারে বা ওয়াই অ্যাক্সিস বরাবর হতে পারে। অ্যাকর্ডিংলি আমরা সেটাকে এক্স পোলারাইজড ওয়েভ বলবো বা ওয়াই পোলারাইজড ওয়েভ বলবো। ওকে, নেক্সট সার্কুলার পোলারাইজেশন বলতে কি বোঝায় দেখো। হ্যাঁ, লিনিয়ার পোলারাইজেশন কি জিনিসটা ক্লিয়ার হলো। হোয়াট ইজ সার্কুলার পোলারাইজেশন? এরকম একটা স্কিমেটিকের কথা কনসিডার করো। এখানেও যেটা বোঝাতে চাওয়া হচ্ছে যে ডিরেকশন অফ প্রপাগেশনটা জেড, হ্যাঁ, এবং ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা বা আমি যে ভাইব্রেশনটার কথা বলতে চাইছি সেই ভাইব্রেশনটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে। এমন ভাবে রয়েছে যাতে করে আমরা ওই জেড এর সাথে একটা পারপেন্ডিকুলার প্লেন কনসিডার করে তার উপর যদি ভাইব্রেশন গুলোর প্রজেকশন নিই, সেইটা একটা সার্কেল ট্রেস আউট করবে। তাহলে এই পোলারাইজেশনটাকে আমরা সার্কুলার পোলারাইজেশন বলবো। হ্যাঁ, দেখো এই যে জেড ডিরেকশন বরাবর প্রপাগেট করছে, আমরা এরকম একটা পারপেন্ডিকুলার প্লেন ইমাজিন করছি। এটা এক্ষেত্রে বেসিক্যালি প্লেনটা কি এক্স ওয়াই প্লেন। এই এক্স ওয়াই প্লেনের উপর আমরা ভাইব্রেশনটাকে যদি প্রজেক্ট করি তাহলে দেখতে পাবো যে সেটা একটা সার্কেলকে ট্রেস আউট করছে। এই ধরনের পোলারাইজেশনকে আমরা সার্কুলার পোলারাইজেশন বলে থাকি। ইচ পয়েন্ট অন দি স্ট্রিং রোটেটস অন দি সার্কামফারেন্স অফ এ সার্কেল। আমি ধরো একটা স্ট্রিংকে নিয়েছি, হ্যাঁ, একটা স্ট্রিংকে নিয়েছি, সেই স্ট্রিংটাকে একটা এন্ডে ফিক্স করে রেখেছি আর আরেকটা এন্ড নিয়ে আমি জাস্ট জিনিসটাকে একটা রোটেশনাল এ দিলাম। এই যে এখানে যেমন ভাবে স্কিমেটিক্যালি দেখানো হয়েছে এরকম একটা রোটেশনাল ভাইব্রেশন প্রডিউস করলাম। তাহলে এই স্ট্রিং এর উপরে যে পার্টিকেল গুলো রয়েছে তারা যেমন এক্স অ্যাক্সিস বরাবর অসিলেট করছে, তারা ওয়াই অ্যাক্সিস বরাবর অসিলেট করছে একটা সিকোয়েন্সিয়াল ম্যানারে, such that on a plane perpendicular to the z direction, on a plane perpendicular to the length of the string, এরা একটা সার্কেলকে ট্রেস আউট করবে। দ্যাট ইজ দি কেস ফর সার্কুলার পোলারাইজেশন। সার্কুলার পোলারাইজেশনকে আমরা এরকম ভাবে ডেসক্রাইব করতে পারি, x equals to a cosine kz minus omega t, y z t equals to a sin kz minus omega t। খেয়াল করে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার যদি করো দ্যাট উইল বি a স্কয়ার। এটা তাহলে একটা সার্কুলার পোলারাইজেশনকে রিপ্রেজেন্ট করছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। লিনিয়ারলি পোলারাইজড যে ট্রান্সভার্স ওয়েভ, মানে এটাকে কিভাবে রিয়েলাইজ করা যেতে পারে, বা একটা ধরো স্লিটের উপরে পড়লো একটা লিনিয়ারলি পোলারাইজড ট্রান্সভার্স ওয়েভ, একটা ন্যারো স্লিটের উপরে পড়লো। তুমি ধরো সে দুটো ব্লেড নিয়েছো, সেই দুটো ব্লেডের যে শার্প এজ, সেই শার্প এজ গুলোকে ব্যাক টু ব্যাক প্লেস করেছো। হ্যাঁ, দুটো একটা ব্লেড নিয়েছো, সেই ব্লেডটাকে নিয়ে ভেঙে নাও, একটা ব্লেডকে দুটো পার্টে স্প্লিট করে নাও। এবার সেই যে দুটো পার্টের এজ রয়েছে, শার্প এজ রয়েছে, সেই শার্প এজ গুলোকে ব্যাক টু ব্যাক প্লেস করো। প্লেস করে এরকম ধরনের একটা ন্যারো স্লিট তৈরি করে নাও। এই যে দেখতে পাচ্ছ এরকম একটা ন্যারো স্লিট তৈরি করে নাও। ওকে, এবার আমি একটা ট্রান্সভার্স ভাইব্রেশনের কথা কনসিডার করছি। একটা ধরো ট্রান্সভার্স ওয়েভ প্রপাগেট করছে, একটা ট্রান্সভার্স ওয়েভ প্রপাগেট করছে যেখানে তোমার ভাইব্রেশন ডিরেকশনটা হচ্ছে এইরকম। ট্রান্সভার্স ওয়েভ বলছি, কাজেই এটা তোমার যেদিক বরাবর প্রপাগেট করছে তার সাথে পারপেন্ডিকুলার হবে। তুমি ধরো এটা জেড ডিরেকশনে প্রপাগেট করছে আর ভাইব্রেশনটা ধরো এক্স ডিরেকশনে রয়েছে। ঠিক আছে, জেড ডিরেকশনে প্রপাগেট করছে, ভাইব্রেশনটা ধরো এক্স ডিরেকশনে রয়েছে। এখন এই স্লিটটাকে তুমি কেমন ভাবে বসালে, স্লিটটা কেমন ভাবে বসালে যাতে করে এই স্লিটটা এক্স অ্যাক্সিস বরাবর অ্যালাইন্ড থাকে।
স্লিটটা এক্স অ্যাক্সিস বরাবর অ্যালাইন থাকে। তাহলে আউটপুটে আমরা যা পাবো, যদি স্লিটটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে অ্যালাইন করতাম তাহলে কি হতো, স্লিটটাকে যদি ওয়াই অ্যাক্সিসে অ্যালাইন করতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু আউটপুটটা ডিফারেন্ট হতো। একটু জাস্ট হোল্ড করো। হ্যালো, কে? হ্যাঁ, হ্যাঁ, আমাকে একটু পরে, আমি ক্লাসে আছি তো, 9:30 পরে করো। হ্যাঁ, 9:30 পরে করো, ক্লাসে আছি এখন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো দেখো, দুটো দুটো কেস এ করো। আমরা একটা নির্দিষ্ট ট্রান্সভার্স ওয়েভের কথা কনসিডার করছি। হ্যাঁ, একটা একটা ট্রান্সভার্স ওয়েভ যেটা জেড ডিরেকশনে প্রোপাগেট করছে আর এক্স ডিরেকশনে এর ভাইব্রেশনটা রয়েছে। এখন এই স্লিটটাকে যদি আমরা এক্স ডিরেকশনে বসাই তাহলে দেখতে পাচ্ছ ওয়েভটা পাস করতে পারছে। বাট এটাকে যদি পারপেন্ডিকুলার করে রাখি, ভাইব্রেশন ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার করে রাখি, সে ওয়াই ডিরেকশনে যদি স্লিটটাকে বসিয়ে রাখি, তাহলে ন্যাচারালি বুঝতে পারছো যে ভাইব্রেশনটা কাট অফ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া, যেটা আমাদের পরে কাজে লাগবে আর কি। হ্যাঁ, একটা ট্রান্সভার্স, একটা লিনিয়ারলি পোলারাইজড ট্রান্সভার্স ওয়েভ যখন একটা ন্যারো স্লিটের উপর ইনসিডেন্ট হচ্ছে, আউটপুটে আমরা কোনো ওয়েভ পাবো কি না সেইটা ইজ ডিটারমাইন্ড বাই দি ডিরেকশন অফ দি স্লিট with respect to the polarization direction বা with respect to the vibration direction। হ্যাঁ, ট্রান্সভার্স ওয়েভের ভাইব্রেশনটা কোন দিকে ডিরেক্টেড তার রেসপেক্টে স্লিটের ওরিয়েন্টেশনটা কেমন, হ্যাঁ, এই জিনিসটার উপরে ডিপেন্ড করবে আউটপুটে আমরা পাবো কিনা। যদি দুটো প্যারালাল হয় তাহলে আউটপুটে আমরা একই রকম ভাইব্রেশন পাবো, অর্থাৎ ইন্টেন্সিটি টার্মে যদি বলি, এখানে ইন্টেন্সিটিটা যদি I0 হয়, আফটার দি স্লিট ইন্টেন্সিটিটা I0ই হবে। বাট এইরকম ভাবে যদি বসাই, ইনসিডেন্ট ইন্টেন্সিটি I0, বাট আউটপুটে দেয়ার ইজ নো ইন্টেন্সিটি, ভাইব্রেশনটা কাট অফ হয়ে যাবে। এটা আমরা পরে মেলার্স ল দিয়ে দেখবো। হ্যাঁ, যেমনটা বললাম, দি স্লিট উইল অ্যালাউ অনলি ওয়ান কম্পোনেন্ট অফ দি ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ অ্যালং দি লেন্থ অফ দি স্লিট। স্লিট উইল অ্যালাউ অনলি ওয়ান কম্পোনেন্ট অফ দি ডিসপ্লেসমেন্ট টু পাস থ্রু। কোন কম্পোনেন্টটাকে পাস করতে দেবে? দি কম্পোনেন্ট হুইচ ইজ অ্যালং দি লেন্থ অফ দি স্লিট। বাকি যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটা তাহলে কাট অফ হয়ে যাবে। এবার এই একই রকম ভাবে যদি আমরা একটা পোলারাইজড ওয়েভ, একটা আনপোলারাইজড ওয়েভের কথা ভাবি, একটা আনপোলারাইজড ওয়েভের কথা ভাবছি। হ্যাঁ, আনপোলারাইজড ওয়েভ কথাটার মানে কি? এটাও কিন্তু একটা ট্রান্সভার্স ওয়েভ, এটাও একটা ট্রান্সভার্স ওয়েভ। এক্ষেত্রেও কিন্তু তোমার ডিরেকশন অফ প্রোপাগেশনটা জেড আর ভাইব্রেশনটা বেসিক্যালি এইরকম এক্স ওয়াই প্লেনে কন্টেন্ট রয়েছে। এটা একটা আনপোলারাইজড ওয়েভ, এই কথাটার মানে কি? এটা ট্রান্সভার্স ওয়েভের কথাই বলছি। ডিরেকশন অফ প্রোপাগেশনটা জেডই রয়েছে, বাট ভাইব্রেশনটা এই এক্স ওয়াই প্লেনে র্যান্ডামলি ওরিয়েন্টেড। ভাইব্রেশনটা এক্স ওয়াই প্লেনে র্যান্ডামলি ওরিয়েন্টেড। লিনিয়ারলি পোলারাইজড লাইটের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এক্স ডিরেকশনে ভাইব্রেশন দেখেছিলাম বা শুধুমাত্র ওয়াই ডিরেকশনে ভাইব্রেশন দেখেছিলাম। ফর অ্যান আনপোলারাইজড ওয়েভ এইটা কিন্তু র্যান্ডামলি ওরিয়েন্টেড। অর্থাৎ আমি যদি এই ডিরেকশন অফ প্রোপাগেশনের সাথে পারপেন্ডিকুলার প্লেনটার কথা ভাবি, সেক্ষেত্রে দেখতে পাবো যে প্রজেকশন গুলো এই এক্স ওয়াই প্লেনে বিভিন্ন দিকে ওরিয়েন্টেড রয়েছে, যেটাকে স্কিমেটিক্যালি এখানে দেখানো হয়েছে। তো এই ধরনের কোন একটা ওয়েভকে যদি এইরকম ন্যারো স্লিটের মধ্যে দিয়ে পাস করতে দেওয়া হয়, তো ন্যাচারালি এই ভাইব্রেশনের যে কম্পোনেন্ট গুলো স্লিটের সাথে প্যারালাল তারাই এখানে পাস করবে, যে কম্পোনেন্ট গুলো স্লিটের সাথে প্যারালাল তারাই কেবলমাত্র পাস করবে। বাকি কম্পোনেন্ট গুলো কাট অফ হয়ে যাবে। এবার যদি আমরা আর একটা সেকেন্ড স্লিটকে বসাই এবং এই সেকেন্ড স্লিটটা যদি ফার্স্ট স্লিটের সাথে পারপেন্ডিকুলার হয়, এট দি এন্ড আমরা কোনো রকম পাবো না, আউটপুট পাবো না। এরকম ভাবে তাহলে আমরা বলতে পারি যে একটা পোলারাইজ, মানে যখন আনপোলারাইজড লাইটটা প্রথম স্লিটের মধ্যে দিয়ে পাস করলো, এটা কি হলো? এটা লিনিয়ারলি পোলারাইজড লাইট হয়ে গেল। আর সেকেন্ড স্লিটের মধ্যে দিয়ে পাস করাতে ব্যাপারটা আরো কনফার্ম হলাম যে এই ফার্স্ট স্লিটের মধ্যে দিয়ে যাওয়ার পর লাইট ওয়েভটা লিনিয়ারলি পোলারাইজড হয়েছিল। Unpolarized transverse wave propagating through the string incident on the narrow slit S1, the transmitted beam will be linearly polarized and its amplitude will not depend on the orientation of S1. এই কথাটার মানে একটু বুঝে দেখো, যে তোমার ফার্স্ট স্লিটটা আমি যেমন ভাবেই বসাই না কেন, যেভাবেই বসাই না কেন, হ্যাঁ, মানে এরকম ভাবে বা এরকম কোন ডিরেকশনে যেভাবেই বসাই না কেন,
আমরা কিন্তু ফার্স্ট স্লিটের পরে সবসময় একটা লিনিয়ারলি পোলারাইজড লাইট পাবো। অবশ্যই যে লিনিয়ারলি পোলারাইজড লাইটটা পাবো তার যে ভাইব্রেশন ডিরেকশনটা সেটা ফার্স্ট স্লিটের সাথে প্যারালাল হবে। ফার্স্ট স্লিটের আউটপুটে যে আমরা পোলারাইজড ওয়েভটা পাচ্ছি সেই পোলারাইজড ওয়েভের ভাইব্রেশন ডিরেকশনটা ফার্স্ট স্লিটের সাথে প্যারালাল হবে। ইন্টেন্সিটিটা কিন্তু একই রকম, এখানে ইন্টেন্সিটি যদি I0 হয় এইখানে ইন্টেন্সিটিটা I0/2 হবে, ইরেসপেক্টিভ অফ দি ওরিয়েন্টেশন অফ দি স্লিট। স্লিটটাকে তুমি ফার্স্ট স্লিটটাকে যেভাবেই বসাও না কেন অ্যামপ্লিটিউডটা তোমার করবে না, অ্যামপ্লিটিউডটা ভ্যারি করবে না। মানে এরকম ভাবে এক্স ডিরেকশনে বসালে অ্যামপ্লিটিউডটা যা হতো ওয়াই ডিরেকশনে বসালে অ্যামপ্লিটিউডটা তাই হবে। আমরা পরে এটা দেখবো। ইনসিডেন্ট বিমের ইন্টেন্সিটি যদি I0 হয় তাহলে ফার্স্ট স্লিটের পরে বিমটার ইন্টেন্সিটিটা হবে I0/2। ফার্স্ট স্লিটটাকে তুমি যেভাবেই বসাও না কেন। কেন হয় সেগুলো দেখবো আর কি পরে। If the polarized wave is allowed to pass through another slit S2, then the intensity of the emergent wave will depend on the relative orientation of S2 with respect to S1. প্রথম স্লিটের বললাম ওরিয়েন্টেশনটা কিন্তু যা খুশি হতে পারে, এর যে আউটপুট প্রথম স্লিটের আউটপুটটা কিন্তু প্রথম স্লিটের ওরিয়েন্টেশনের উপরে ডিপেন্ড করবে না। বাট দ্বিতীয় স্লিট থেকে যে আউটপুটটা পাচ্ছি, ইমার্জেন্ট যে ওয়েভটাকে পাচ্ছি, সেই ওয়েভটা উইল ডিপেন্ড অন দি মিউচুয়াল ওরিয়েন্টেশন অফ দি স্লিটস। এখানে যেমন ক্রস ওরিয়েন্টেশনকে দেখানো হয়েছে, এক্ষেত্রে কিন্তু আউটপুটটা 0 হয়ে যাবে। ঠিক আছে, বলো এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, ইন্ট্রোডাক্টরি যে কথাগুলো বললাম, কোথাও ডাউট থাকলে বলো কেউ। সৌমিকা? না স্যার, ঠিক আছে। লিনিয়ারলি পোলারাইজড লাইট বলতে কি বোঝায় পরিষ্কার হলো? ট্রান্সভার্স ওয়েভ কি? লিনিয়ারলি পোলারাইজড ওয়েভের থেকে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ কি। ট্রান্সভার্স ওয়েভ কি তোমরা ইলাস্টিক ওয়েভের ক্ষেত্রে পড়ে এসেছো, সেটা জানোই। মানে যে কোনো ওয়েভের ভাইব্রেশন ডিরেকশনটা যদি প্রপাগেশন ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে আমরা ট্রান্সভার্স ভাইব্রেশন বলবো, সেটাকে ট্রান্সভার্স ওয়েভ বলবো। এবার এই ট্রান্সভার্স ওয়েভের যে ভাইব্রেশনটা সেটা প্লেন অফ সেটা তোমার ডিরেকশন অফ প্রপাগেশনের সাথে পারপেন্ডিকুলার প্লেনে যে কোনো ডিরেকশনে ওরিয়েন্টেড হতে পারে। যদি একটা ফিক্সড ডিরেকশনে ওরিয়েন্টেড হয় তবেই আমরা সেটাকে লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ বলবো। ওকে, এখন এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশনগুলো করলাম সেগুলো সাম সর্ট অফ কমন ডিসকাশন, মানে সেটা যে কোনো ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। হ্যাঁ, সেই ওয়েভটা ইলাস্টিক ওয়েভ বা মেটেরিয়াল ওয়েভ হোক বা তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হোক, তার জন্য অ্যাপ্লিকেবল। এখন আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের রেসপেক্টেই পরের ডিসকাশনটা করব। আমরা জানি যে ইলাস্টিক ওয়েভ ক্যান বি অফ টু টাইপ। ইলাস্টিক ওয়েভ লংজিটিউডিনাল ওয়েভ হতে পারে বা ইলাস্টিক ওয়েভ ট্রান্সভার্স ওয়েভও হতে পারে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা সবসময় ট্রান্সভার্স ওয়েভ। কাজে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে এই পোলারাইজেশন ফিনোমেননটা খুব রেলিভেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই যে ট্রান্সভার্স ওয়েভ যেমনটা বলছি বারবার, এখানে তোমার বেসিক্যালি এই রিলেটিভ ওরিয়েন্টেশন গুলো দেখানো হয়েছে। ধরো জেডটা হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন, এক্সটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন, আর ওয়াইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। তোমরা জানো এই যে সেপারেশনটা, এই সেপারেশনটা বেসিক্যালি ওয়েভ লেন্থ কে রিপ্রেজেন্ট করে। এখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তাদের মিউচুয়াল ওরিয়েন্টেশনটাকে দেখানো হয়েছে। আমরা যদি একটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার নিতাম, মানে ডিরেকশন অফ প্রপাগেশনের সাথে একটা পারপেন্ডিকুলার প্লেন কনসিডার করতাম, একটা এরকম পারপেন্ডিকুলার প্লেন কনসিডার করতাম, তাহলে কিন্তু সবসময় ইলেকট্রিক ফিল্ডটা আমরা এক্স ডিরেকশনই পেতাম এবং সবসময় ম্যাগনেটিক ফিল্ডটা এই ওয়াই ডিরেকশনই পেতাম। এই প্লেনে যদি আমরা প্রজেকশন নিতাম তাহলে দেখতাম যে ইলেকট্রিক ফিল্ডটা সবসময় এক্স ডিরেকশনে রয়েছে আর ম্যাগনেটিক ফিল্ডটা সবসময় ওয়াই ডিরেকশনে রয়েছে। সো দ্যাট ইজ দি কেস ফর লিনিয়ারলি পোলারাইজড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বাট অর্ডিনারি ওয়েভ ইজ নট লিনিয়ারলি পোলারাইজড। আমরা যে আলোগুলোকে দেখি, যে লাইটকে দেখি, টিউব লাইটের আলো বা তোমার সকালে সূর্যের আলো যেগুলো দেখি, এই যে
অর্ডিনারি লাইট, এইগুলো সব কিন্তু আনপোলারাইজড লাইট। অর্থাৎ ডিরেকশন অফ প্রপাগেশনের সাথে একটা পারপেন্ডিকুলার প্লেন যদি ভাবা হয়, সেখানে আমি যদি ইলেকট্রিক ফিল্ডের প্রজেকশনগুলোকে দেখি তাহলে দেখবো সেগুলো র্যান্ডামলি ওরিয়েন্টেড। হ্যাঁ, এই ধরনের ওয়েভকে আমরা আনপোলারাইজড ওয়েভ বলে থাকি। আমরা এখানে ডিসকাস করব যে কিভাবে আনপোলারাইজড লাইট থেকে পোলারাইজড লাইট পাওয়া সম্ভব, সেই পোলারাইজেশনের যে স্টেট সেগুলোকে কিভাবে চেঞ্জ করা যায়, লিনিয়ার পোলারাইজেশন থেকে কিভাবে সার্কুলার পোলারাইজেশন বা ইলিপ্টিক পোলারাইজেশনে যেতে হয়, সেইগুলো নিয়ে এখানে আমরা ডিসকাস করব। এখানে ওই জিনিসগুলোকে আরেকটু করে দেখানো হয়েছে। এইটা একটা স্কিমেটিক, বুঝতে পারছো, আনপোলারাইজড লাইটকে স্কিমেটিক্যালি এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, একই জিনিস এখানেও দেওয়া রয়েছে। এইটা হচ্ছে জেড ডিরেকশন, প্রপাগেশন ডিরেকশন। এইটা হচ্ছে তোমার এক্স ওয়াই প্লেন। দেখতে পাচ্ছ এক্স ওয়াই প্লেনে ভাইব্রেশন ডিরেকশন গুলো র্যান্ডামলি ওরিয়েন্টেড। ওয়েভটাকে বোঝানোর জন্য আইদার ইলেকট্রিক ফিল্ড দিয়ে তুমি ডেসক্রাইব করতে পারো বা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ডেসক্রাইব করতে পারো। কনভেনশনালি আমরা লাইট ওয়েভকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ইলেকট্রিক ফিল্ডটাকে দিয়েই রিপ্রেজেন্ট করে থাকি। হ্যাঁ, তো ধরো এটা ইলেকট্রিক ফিল্ডের ওরিয়েন্টেশনকে রিপ্রেজেন্ট করছে এক্স ওয়াই প্লেনে, এবং আনপোলারাইজড লাইটের ক্ষেত্রে যেমনটা হওয়া উচিত র্যান্ডামলি ওরিয়েন্টেড, সেইটাই রয়েছে। এখন এইখানে ওই আগে যেমন আমরা মেকানিক্যাল ভাইব্রেশন, ইলাস্টিক ওয়েভের ক্ষেত্রে যেমন ওই ব্লেড দিয়ে স্লিট তৈরির কথা বলছিলাম, মেকানিক্যাল ভাইব্রেশনের ক্ষেত্রে যেমন আমরা ওই ব্লেড দিয়ে স্লিট তৈরির কথা বলছিলাম, এবং বলছিলাম যে এই স্লিটের সাথে প্যারালাল যে ভাইব্রেশনের কম্পোনেন্ট সেইটাই শুধুমাত্র পাস করবে। লাইটের ক্ষেত্রে আমরা এরকম ধরনের সিমিলার একটা জিনিস বলতে পারি, তবে সেটা কি, সেটা বেসিক্যালি পোলারাইজার। হ্যাঁ, এইগুলোকে পোলারাইজার বলা হয়। পোলারাইজার বলতে বেসিক্যালি একটা ডিভাইস, একটা মিডিয়াম বা একটা মেটেরিয়াল যেটা লাইট ওয়েভটাকে পোলারাইজ করে। একটা যার ইনপুটে একটা আনপোলারাইজড লাইট পড়লে আউটপুটে আমরা একটা লিনিয়ারলি পোলারাইজড লাইট পেতে থাকি। হ্যাঁ, পোলারাইজার হচ্ছে একটা অপটিক্যাল ডিভাইস whose input is natural light, whose input is ordinary light, whose input is unpolarized light, and the output is some form of polarized light. আউটপুটটা একটা লিনিয়ারলি পোলারাইজড লাইট, মানে সাম ফর্ম অফ পোলারাইজড লাইট, নট নেসেসারিলি লিনিয়ারলি পোলারাইজড লাইট, সেটা সার্কুলারলি পোলারাইজড লাইটও হতে পারে। অ্যাকর্ডিংলি পোলারাইজার গুলোকে বিভিন্ন রকম ভাবে ক্লাসিফাই করা হয়, লিনিয়ার পোলারাইজার বা এটসেট্রা। তো আমরা এখানে লিনিয়ার পোলারাইজার তাহলে একটা অপটিক্যাল ডিভাইস যার ইনপুটে আনপোলারাইজড লাইট দিলে আউটপুটে আমরা লিনিয়ারলি পোলারাইজড লাইট পাই। হ্যাঁ, এইখানে যে তোমার এই প্যারালাল লাইনগুলো, সেই প্যারালাল লাইনগুলোকে তুমি ওই আগে যখন আমরা মেকানিক্যাল অ্যানালগ দিচ্ছিলাম সেখানে স্লিটের সাথে কম্পেয়ার করতে পারো, স্লিটের সাথে অ্যানালজিটা ড্র করতে পারো। আমরা যে ব্লেড দিয়ে স্লিট তৈরির কথা বলছিলাম সেই মেকানিক্যাল স্লিটের সাথে এই প্যারালাল লাইনগুলোর অ্যানালজি ড্র করতে পারো। এই ডিরেকশনটাকে আমরা অপটিক অ্যাক্সিস বলে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে অপটিক অ্যাক্সিস অফ দি পোলারাইজার। তাহলে এরকম ধরনের পোলারাইজারের ইনপুটে যদি আনপোলারাইজড লাইট ইনসিডেন্ট হয় তাহলে আউটপুটে আমরা একটা লিনিয়ারলি পোলারাইজড লাইট পাবো যার ভাইব্রেশন ডিরেকশনটা ইজ প্যারালাল টু দি অপটিক অ্যাক্সিস অফ দি পোলারাইজার। হ্যাঁ, এবার যদি আমি একটা সেকেন্ড পোলারাইজার ইউজ করি, দেখো এই যে সেই সেকেন্ড স্লিট ইউজ করি বলছিলাম, আগে স্কিমেটিক্যালি দেখাচ্ছিলাম, সেকেন্ড স্লিট যদি ইউজ করি তাহলে কি হবে। এখানে একই কথা বলছি, একটা পোলারাইজার দিয়ে আমি কি করছি, আনপোলারাইজড লাইটটাকে পোলারাইজ করে নিলাম। এবার একটা সেকেন্ড পোলারাইজারকে বসাচ্ছি। যদি সেকেন্ড পোলারাইজারের অপটিক অ্যাক্সিসটা ফার্স্ট পোলারাইজারের অপটিক অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়, প্রথম স্লিট আর দ্বিতীয় স্লিট যদি প্যারালাল হয় তাহলে আমাদের চোখে কিন্তু পুরো ওয়েভটাই এসে পৌঁছবে। হ্যাঁ, আউটপুটে আমরা কিন্তু একই রকম ইন্টেন্সিটি পাবো। ফার্স্ট পোলারাইজার থেকে যেটা বেরিয়েছে, যে ইন্টেন্সিটি বেরিয়েছে, সেকেন্ড পোলারাইজারটা কিন্তু আনডিমিনিশড ম্যাগনিটিউডে সেইটাকে পাস করে দেবে। অন দি আদার হ্যান্ড, আমি যদি এই সেকেন্ড পোলারাইজারটাকে পারপেন্ডিকুলারলি ওরিয়েন্ট করে রাখি, সেকেন্ড পোলারাইজারের অপটিক অ্যাক্সিসটা যদি ফার্স্ট পোলারাইজারের অপটিক অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হয়, এই সিস্টেমটাকে আমরা ক্রস পোলারয়েডস বলে থাকি। তাহলে কিন্তু আউটপুটে দেয়ার উইল বি নো ইন্টেন্সিটি, যেমনটা আমরা মেকানিক্যাল অ্যানালগের ক্ষেত্রে দেখাচ্ছিলাম, প্রথম স্লিটের সাথে দ্বিতীয় স্লিটটাকে যদি পারপেন্ডিকুলারলি বসানো হয় আউটপুটে কিন্তু কোনো রকম ভাবেই ওয়েভটা পাওয়া যাবে না। এখানেও তাই, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ
ফার্স্ট পোলারাইজারে এসে ইনসিডেন্ট হলো, এবার আমি একটা সেকেন্ড পোলারাইজার থ্রুতে পাস করতে দিলাম। যদি সেকেন্ড পোলারাইজারের অপটিক অ্যাক্সিসটা ফার্স্ট পোলারাইজারের অপটিক অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হয়, দেয়ার উইল বি নো আউটপুট। এই কথাটাই এখানে লেখা আছে। ইফ দি অর্ডিনারি আনপোলারাইজড লাইট বিম is allowed to fall on the polarized P1, the emergent beam will be linearly polarized and intensity will be halved. এই ইন্টেন্সিটিটা যদি I0 হয় তাহলে এখানে ইন্টেন্সিটিটা কি হবে, I0/2 হবে। আমি ফার্স্ট পোলারাইজারটাকে যেভাবেই বসাই না কেন, এই এর আউটপুটটার ইন্টেন্সিটি কিন্তু একই রকম থাকবে। আউটপুট ইন্টেন্সিটিটা সবসময় I0/2ই থাকবে। আচ্ছা, এখানে দেওয়াই রয়েছে। হ্যাঁ, if it passes through a second polaroid, the intensity of the emergent beam will depend on the relative orientation of P2 with respect to P1. যদি এইরকম ওরিয়েন্টেশনটা হয়, সেকেন্ড যে ছবিটা দেওয়া রয়েছে I0, ফার্স্ট পোলারয়েডের পরে I0/2, সেকেন্ড পোলারয়েডের পরেও I0/2ই হচ্ছে। বাট পরে যেটা দেখিয়েছি সেখানে দেখতে পাচ্ছ ইন্টেন্সিটিটা, ইনসিডেন্ট ইন্টেন্সিটি I0, বাট at the end there is no intensity, it is 0. ওকে, এবার আমরা ফর্মালি তাহলে জিনিসটাকে ডিফাইন করি। হ্যাঁ, পোলারাইজেশন বলতে তাহলে কি বোঝায়, বা পোলারাইজড লাইট বলতে কি বোঝায়, একটু ফর্মালি ডিফাইন করা যায়। Polarization is a property of the transverse wave that describes a regular orientation of vibration with respect to the direction of propagation. হ্যাঁ, ডিরেকশন অফ প্রপাগেশনের রেসপেক্টে একটা রেগুলার ওরিয়েন্টেশন অফ ভাইব্রেশন যদি কোনো একটা ট্রান্সভার্স ওয়েভে থাকে, সেই ট্রান্সভার্স ওয়েভটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হতে পারে, বা সেই ট্রান্সভার্স ওয়েভটা কোনো একটা মেকানিক্যাল ওয়েভ হতে পারে। যদি ডিরেকশন অফ প্রপাগেশনের রেসপেক্টে ভাইব্রেশন ডিরেকশনটার একটা রেগুলার ওরিয়েন্টেশন থাকে, তাহলেই আমরা সেই ওয়েভটাকে পোলারাইজড ওয়েভ বলবো। হ্যাঁ, তাহলে এটা একটা ট্রান্সভার্স ওয়েভের ডিস্টিংক্ট প্রপার্টি। Polarization is a property of the transverse wave which describes a regular orientation of vibration with respect to the direction of propagation. The direction of vibration may be oriented along a particular direction. এই যে ভাইব্রেশন ডিরেকশনটার কথা বলছি, সেই ভাইব্রেশন ডিরেকশনটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে হতে পারে। সেই যে বলছিলাম যে জেড ডিরেকশনে ওয়েভটা প্রপাগেট করছে, ইলেকট্রিক ফিল্ড বা ভাইব্রেশন ডিরেকশনটা শুধুমাত্র এক্স ডিরেকশনে রয়েছে বা শুধুমাত্র ওয়াই ডিরেকশনে রয়েছে। এই ধরনের কেস যদি থাকে তাহলে সেটাকে আমরা লিনিয়ারলি পোলারাইজড লাইট বলবো বা প্লেন পোলারাইজড লাইট বলবো। For a linearly polarized light or plane polarized light, the vibration direction is oriented along a particular direction with respect to the propagation direction. The plane containing the electric field vibration and the direction of propagation is called the plane of vibration. যদি ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা মানে যে প্লেনটা ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন আর প্রপাগেশন ডিরেকশনটাকে কন্টেইন করেছে, সেটাকে আমরা প্লেন অফ ভাইব্রেশন বলবো। হ্যাঁ, আমি এখানে একটা একে লিখি, তাহলে সেটা দেখে বুঝতে পারবে। ধরো এইরকম ভাবেই বলতে চাইছি। হ্যাঁ, E equals to E0 into x cap cos kz minus omega t। হ্যাঁ, এটা তাহলে বুঝতে পারছো এটা কি একটা লিনিয়ারলি পোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে। ইলেকট্রিক ফিল্ডটা এক্স ডিরেকশনে সবসময়, আর প্রপাগেশন ডিরেকশনটা জেড ডিরেকশনে। এখানে বলতে পারবে প্লেন অফ ভাইব্রেশন বলতে কি বোঝানো হচ্ছে, কোনটা প্লেন অফ ভাইব্রেশন, কেউ একজন বলো, কেউ বলো, রেসপন্ড করো। প্লেন অফ ভাইব্রেশনটা কি এখানে? প্লেন অফ ভাইব্রেশনটা হচ্ছে সেই প্লেনটা দ্যাট কন্টেইনস দি ইলেকট্রিক ফিল্ড এন্ড দি ডিরেকশন অফ প্রপাগেশন। তাহলে এখানে কি ইলেকট্রিক ফিল্ডটা কোন প্লেনে আছে, কোন ডিরেকশনে আছে, এক্স ডিরেকশনে আছে, প্রপাগেশন ডিরেকশনটা জেড ডিরেকশনে রয়েছে। তাহলে প্লেন অফ ভাইব্রেশনটা হচ্ছে এক্স জেড প্লেন। হ্যাঁ, এক্স জেড প্লেন ইজ দি প্লেন অফ ভাইব্রেশন। আমরা আরেকটা প্লেনকে ডিফাইন করতে পারি লিনিয়ারলি পোলারাইজড লাইটের ক্ষেত্রে, যেটাকে প্লেন অফ পোলারাইজেশন বলা হয়। আগেরটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন, যেটা বেসিক্যালি তোমার ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন এবং প্রপাগেশন ডিরেকশনকে কন্টেইন করছিল। অন দি আদার হ্যান্ড, প্লেন অফ পোলারাইজেশন বলতে কি বোঝায়? দি প্লেন পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ভাইব্রেশন এন্ড হুইচ ডাজ নট কন্টেইন দি ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন। খেয়াল করো ভালো করে, প্লেন পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ভাইব্রেশন। হ্যাঁ, ভাইব্রেশন যে প্লেনটা, প্লেন অফ ভাইব্রেশন, তার সাথে পারপেন্ডিকুলার, এবং ইট ডাজ নট কন্টেইন দি ইলেকট্রিক ফিল্ড।
অর্থাৎ আমরা আগে যেটা লিখেছিলাম আরেকবার লিখি, E ইকুয়ালস টু সাম E0 x ক্যাপ কোসাইন kz মাইনাস ওমেগা টি। হ্যাঁ, এখানে তোমার প্লেন অফ ভাইব্রেশন যেটা সেটা কি, প্লেন অফ ভাইব্রেশনটা হচ্ছে xz প্লেন। প্লেন অফ পোলারাইজেশন বলতে কি বলবো, প্লেন অফ পোলারাইজেশনটা তাহলে xz প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে। xz প্লেনের সাথে পারপেন্ডিকুলার কি, সেটা xy প্লেন হতে পারে বা yz প্লেন হতে পারে, বাট প্লেন অফ পোলারাইজেশন বলতে বোঝাচ্ছে প্লেন অফ ভাইব্রেশনের সাথে পারপেন্ডিকুলার এবং ইলেকট্রিক ফিল্ডটাকে কন্টেন করছে না। তাহলে এখানে কোন প্লেনটা, সেটা yz প্লেন। এই প্রবলেমটাতে yz is the plane of polarization, the plane which is perpendicular to the plane of vibration and which does not contain the electric field is called the plane of polarization. এই এখানে জিনিসটাকে স্কিমেটিক্যালি করা রয়েছে, প্লেনগুলোকে নয় অবশ্য, লিনিয়ারলি পোলারাইজড লাইটের স্কিমেটিক রিপ্রেজেন্টেশন। এইটা তোমার আনপোলারাইজড লাইটকে বোঝাচ্ছে, সেটাকে আমরা এইরকম ভাবেও দিয়ে থাকি। হ্যাঁ, আনপোলারাইজড লাইটকে এইরকম ভাবেও স্কিমেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। এই যে মাঝখানে এই যে ডট গুলো রয়েছে, এই কথার মানে হচ্ছে যে তোমার ইলেকট্রিক ফিল্ডটা বা ভাইব্রেশন ডিরেকশনটা যদি এরকম ভাবে দেখো, এটা হচ্ছে জেড ডিরেকশন, এইটা কি এক্স ডিরেকশন, আর ডট দিয়ে যেটা দিয়েছি সেটা কি ওয়াই ডিরেকশন। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এক্স ডিরেকশনেও আছে, ওয়াই ডিরেকশনেও রয়েছে। এইটা বেসিক্যালি আনপোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে। এই যে জিনিসটা, এইটা পোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে। এটা পোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে, নিচের যেটা সেটাও পোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে। দেখো এটা কি জেড ডিরেকশনে প্রপাগেট করছে, এক্ষেত্রে ভাইব্রেশনটা এক্স ডিরেকশনে রয়েছে, এক্ষেত্রে জেড ডিরেকশনে প্রপাগেট করছে, বাট ভাইব্রেশনটা ওয়াই ডিরেকশনে রয়েছে। হ্যাঁ, তাহলে প্রথম এই যে দ্বিতীয় যে ফিগারটা দেখতে পাচ্ছ, সেটা প্লেন পোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে, যেখানে ভাইব্রেশনটা ইজ ইন দি প্লেন অফ দি পেপার, আর দ্বিতীয় ক্ষেত্রে ভাইব্রেশনটা ইজ পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ দি পেপার। এগুলো জাস্ট মানে স্কিমেটিক রিপ্রেজেন্টেশন আর কি। হ্যাঁ, by superposition of two plane polarized wave under suitable condition, resultant field vector may be made to rotate in a plane perpendicular to the direction of propagation. হ্যাঁ, যদি আমরা দুটো লিনিয়ারলি পোলারাইজড লাইট বা প্লেন পোলারাইজড লাইটের সুপারপজিশনের কথা কনসিডার করি, আন্ডার সাম সুইটেবল কন্ডিশন, যে রেজাল্ট্যান্ট ওয়েভটা হবে, সেই রেজাল্ট্যান্ট ওয়েভের ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা can be made to rotate in a plane perpendicular to the direction of propagation. যদি ম্যাগনিটিউড অফ দি রেজাল্টিং ফিল্ড ভেক্টর রিমেইনস কনস্ট্যান্ট, যদি তোমার রেজাল্ট্যান্ট যে ফিল্ড ভেক্টরটা তার ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট থাকে, তাহলে টিপ অফ দি ফিল্ড ভেক্টর অ্যাপিয়ার্স টু স্ট্রেস আউট এ সার্কেল অন এ প্লেন পারপেন্ডিকুলার টু দি প্রপাগেশন ডিরেকশন। এটাকে আমরা সার্কুলারলি পোলারাইজড লাইট বলে থাকি। If the magnitude of the electric field vector varies periodically between a maxima and minima, তাহলে কিন্তু tip of the vector will appear to trace an ellipse on a plane perpendicular to the propagation direction. সেটাকে elliptically polarized light বলা হয়। এই যে এখানে যে ছবিটা দেয়া রয়েছে সেইটার দিকে তাকাও, দেখতেই পাচ্ছ যে এইটা বেসিক্যালি তোমার ডিরেকশন অফ প্রপাগেশন, এটা হচ্ছে জেড ডিরেকশন, এইটা আমাদের এক্স ডিরেকশন, আর এইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে ওয়াই ডিরেকশন। ক্লিয়ার? এইটা ওয়াই ডিরেকশন। এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা এক্স আর ওয়াই দুটো ডিরেকশনই রয়েছে, কিন্তু এই এক্স আর ওয়াই ডিরেকশনে এমন ভাবে রয়েছে যে আমরা যদি এক্স ওয়াই প্লেনের উপরে ইলেকট্রিক ফিল্ডগুলোর একটা প্রজেকশন নিই, সেই ইলেকট্রিক ফিল্ডের যে টিপ, ইলেকট্রিক ফিল্ড অ্যামপ্লিটিউডের যে টিপ, সেই ইলেকট্রিক ফিল্ড অ্যামপ্লিটিউডের টিপগুলো একটা সার্কেলকে ট্রেস আউট করবে। সেক্ষেত্রে যদি সার্কেল ট্রেস আউট করে, তাহলে সেটাকে আমরা সার্কুলারলি পোলারাইজড লাইট বলবো। যদি তোমার এই টিপটা একটা ম্যাক্সিমার মিনিমার মধ্যে ভ্যারি করে, তাহলে প্লেনে কিরকম ধরনের দেখাবে জিনিসটা, প্লেনের প্রজেকশনটা এরকম ইলিপ্টিক্যাল হবে, সেই লাইটটাকে আমরা ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট বলবো। দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সার্কুলার পোলারাইজেশন আর ইলিপ্টিক পোলারাইজেশন। বলো, বুঝতে অসুবিধা হলে বলো, বলবো আবার। স্যার ইলিপ্টিক্যাল পোলারাইজেশনটা আরেকবার বলুন। সার্কুলারটা কি বুঝেছো? হ্যাঁ স্যার, ওই টিপ গুলো পর পর যেখানটাতে টাচ করে যাচ্ছে ওটা সার্কেল হচ্ছে। হ্যাঁ,
টিপগুলো তুমি যদি মানে ডিরেকশন অফ প্রপাগেশনের সাথে একটা পারপেন্ডিকুলার প্লেন কনসিডার করো, অর্থাৎ এক্স ওয়াই প্লেন কনসিডার করো, তাহলে দেখবে এক্স ওয়াই প্লেনে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের টিপগুলো একটা সার্কেলকে ট্রেস আউট করছে। হ্যাঁ, এখানে তোমার এই যে জিনিসটা দেখানো হয়েছে, এটা কি ওয়েভটা বেসিক্যালি প্রপাগেট করছে। ওয়েভটা প্রপাগেট করছে কোন একটা সময়ে তুমি দেখছো, এটা ধরো সে জেড ইকালস টু জিরোতে এক্স ওয়াই প্লেন, এই যে জিনিসটা দেখছো এই প্লেনটা, এটা ধরো জেড ইকালস টু জিরোতে এক্স ওয়াই প্লেনকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, তাহলে দেখবে যে কখনো ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এই যে প্লেনটাকে দেখাচ্ছি আমি, এইরকম দেখছো যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এইদিকে, তারপরে দেখছো এইদিকে, তারপর দেখছো এইদিকে, তারপর দেখছো এইদিকে, তারপরে এইদিকে, তারপরে এইদিকে, তারপরে এইদিকে, তারপরে এইদিকে, এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ডের টিপগুলোর যদি লোকাসটাকে কনসিডার করো, তাহলে কি তারা একটা সার্কেলকে ট্রেস করবে। এইটাকে আমরা সার্কুলারলি পোলারাইজ লাইট বলবো। অন দি আদার হ্যান্ড আমরা যদি দেখি যে এই টিপগুলো একটা ম্যাক্সিমাম আর মিনিমার মধ্যে ভ্যারি করছে, কেমন ধরনের জিনিসটা হবে, তাহলে এই একই প্লেনের কথা কনসিডার করো, একই প্লেনের কথা কনসিডার করো। আমি আগে ইলিপসটা এখানে করলে বোঝাতে সুবিধা হবে। আমরা দেখবো যে তোমার এই টিপগুলো এইরকম ভাবে একটা ইলিপসকে ট্রেস করছে। এইটাকে আমরা ইলিপ্টিক্যালি পোলারাইজ লাইট বলবো, এটাকে ইলিপ্টিক্যালি পোলারাইজ লাইট বলবো। ঠিক আছে, সার্কুলার পোলারাইজেশন আর ইলিপ্টিক পোলারাইজেশনের মধ্যে ফান্ডামেন্টালি কোনো রকম ডিফারেন্স নেই। যেমনটা তোমরা দেখেছো যে একটা সার্কেল আর ইলিপসের মধ্যে ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স নেই, জাস্ট ইলিপসের ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি হয়ে গেলে সেটা সার্কেল হয়ে যায়। এই ঠিক আছে। হ্যাঁ স্যার। নেক্সট, এবার এই যে সার্কুলার পোলারাইজেশন বা ইলিপ্টিক পোলারাইজেশন বললাম, এদের রোটেশনাল সেন্সটা বিভিন্ন রকমের হতে পারে। রোটেশনাল সেন্সটা বিভিন্ন রকমের হতে পারে। আমরা এই ইনকামিং লাইটের দিকে যদি তাকিয়ে থাকি, ইনকামিং লাইটের দিকে তাকিয়ে থাকি এবং দেখি যে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা একটা ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেশনকে পারফর্ম করছে, তাহলে সেই পোলারাইজেশনটাকে রাইট সার্কুলার পোলারাইজেশন বা রাইট ইলিপ্টিক্যালি পোলারাইজেশন বলা হয়। হ্যাঁ, আমরা এই সার্কুলার পোলারাইজেশন বা ইলেকট্রিক পোলারাইজেশনের কথাই কনসিডার করছি। হ্যাঁ, জাস্ট যেদিক বরাবর আসছে, উই আর লুকিং টুয়ার্ডস দি ইনকামিং লাইট, ইনকামিং লাইটের দিকে আমরা তাকাচ্ছি। ইনকামিং লাইটের দিকে তাকাচ্ছি, আই মিন লাইটটা ধরো এইখানে রয়েছে, এবার তুমি এইখান থেকে অবজারভেশন করছো। যদি দেখো যে ইলেকট্রিক ফিল্ডটা একটা ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে, তাহলে সেইটাকে রাইট সার্কুলার বা রাইট ইলিপ্টিক্যাল পোলারাইজেশন বলা হয়। অন দি আদার হ্যান্ড, যদি এই রোটেশনাল সেন্সটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সের হয়, তাহলে সেটাকে আমরা লেফট সার্কুলার বা লেফট ইলিপ্টিক্যালি পোলারাইজ লাইট বলবো। এখানে দেখো জিনিসটাকে দেখানো হয়েছে, এখান থেকে দেখে কি কিছু রোটেশনাল সেন্সটা বুঝতে পারছো? এই ছবিটা থেকে বলতে পারবে এটা লেফট কি রাইট, কোন কোন ধরনের পোলারাইজেশনকে রিপ্রেজেন্ট করছে? কেউ এটা দেখে কেউ বলতে পারবে কোন দিকে ঘুরছে? কোন দিকে ঘুরছে বলো? এইদিকে এইদিকে সার্কুলার, এইদিকে ঘুরছে নাকি এইদিকে ঘুরছে বলো? কোন দিকে মনে হচ্ছে? রাইট সার্কুলার। রাইট সার্কুলার মানে ক্লকওয়াইজ মনে হচ্ছে? কারো অ্যান্টি ক্লকওয়াইজ মনে হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ কারো মনে হচ্ছে? রোটেশনাল সেন্সটা কেমন? এই যে এরকম হয়ে এরকম হয়ে এরকম হয়ে এরকম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কোন দিকে ঘুরছে? কোন দিকে ঘুরছে? এই যে এইরকম এইরকম হয়ে যাচ্ছে, তো এইরকম হয়ে এইরকম 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 কোন দিকে ঘুরছে? হ্যালো, আছো? শুনতে পাচ্ছ? কেটে গেল না তো? হ্যালো, কলে আছো সবাই? হ্যাঁ স্যার, ব্যাকওয়ার্ড
একটু একটু জোরে বলো। যেটা ওই অ্যাক্সিসের দিকে যাচ্ছে সেই সেই রোটেশন গুলো একটু 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 জোরে বলবে, খুব আস্তে আসছে, সাউন্ডটা ক্লিয়ার কিন্তু আস্তে আসছে, আর একটু জোরে বলো। স্যার ওই অ্যাক্সিসের দিকে যে রোটেশন ওইটাকে ধরবো, এটা বেরিয়ে আসছে সেটা না। হ্যাঁ, তোমাকে কোন দিকে দেখতে হবে এইখানে, এইটা তোমার দেখে এখান থেকে দেখে মনে হতে পারে যে না এইদিকে, এই দিকেও তো ঘুরছে, এই দিকেও ঘুরছে বলতে পারি, ক্লকওয়াইজ ঘুরছে বলতে পারি। কোন দিকে দেখতে হবে এই কথাটা খেয়াল রাখো। অন লুকিং টুয়ার্ডস দি ইনকামিং লাইট, ইনকামিং লাইটটার দিকে তাকাও, তার মানে ইউ প্লেস ইউর আই হেয়ার। হ্যাঁ, মোবাইলটায় যদি দেখতে থাকো মোবাইলটাকে নিজের মতো করে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে এবার দেখো তো যে লাইটের তোমার রোটেশনাল সেন্সটা এইরকম হচ্ছে কিনা। রোটেশনাল সেন্সটা এইরকম হচ্ছে, তাহলে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স। অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স যদি হয়, দিস রিপ্রেজেন্টস দি লেফট সার্কুলার পোলারাইজ লাইট। এটা তাহলে লেফট সার্কুলার পোলারাইজ লাইটকে রিপ্রেজেন্ট করছে। এটা যদি বুঝে থাকো তাহলে পরেরটা ভেরি সিম্পল। এখানেও তাই, তুমি চোখটাকে এখানে রেখে যদি দেখো, মোবাইলটাকে নিজেদের মতো করে ঘুরিয়ে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখতে পাবে যে এক্ষেত্রে কিন্তু রোটেশনাল সেন্সটা ইজ ইন দি ক্লকওয়াইজ সেন্স। রোটেশনাল সেন্সটা কিন্তু এই যে এরকম ভাবে রয়েছে। হ্যাঁ, এই এরকম দাঁড়াও, হ্যাঁ ঠিকই তাই, এরকম ভাবে রয়েছে, ক্লকওয়াইজ সেন্সে রয়েছে। এইটা ছবিটা বোধহয় ভুল আঁকলাম। এই দিক থেকে যদি দেখো দেখতে পাবে এটা ক্লকওয়াইজ সেন্সে রয়েছে। কাজেই তোমার এক্ষেত্রে কিন্তু এটা রাইট সার্কুলার হবে। অন লুকিং টুয়ার্ডস দি ইনকামিং লাইট, যদি ক্লকওয়াইজ রোটেশন দেখো তাহলে সেটা রাইট সার্কুলার, যদি লেফট দেখো তাহলে সেটা, যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দেখো সেটা লেফট সার্কুলার বা লেফট ইলেকট্রিক্যাল পোলারাইজেশনকে বোঝায়। তাহলে আমরা অনেকগুলো পড়লাম, সেটাকে একটু সামারাইজ করা রয়েছে। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্যাট ক্যান বি আইদার আনপোলারাইজড অর ইট ক্যান বি পোলারাইজড। হ্যাঁ, আনপোলারাইজড হতে পারে, পোলারাইজড হতে পারে। আনপোলারাইজড লাইটকে আমরা স্কিমেটিক্যালি এরকম ভাবে রিপ্রেজেন্ট করে থাকি, বা ওই একটা যে প্লেনকে দেখিয়েছিলাম সেই প্লেনে এরকম র্যান্ডম ডিরেকশনে দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। হ্যাঁ, আনপোলারাইজড লাইটকে স্কিমেটিক্যালি এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। নাও লেট আস টক অ্যাবাউট দি পোলারাইজড লাইট। আমরা দেখলাম যে ব্রডলি দু রকমের হতে পারে। একটা হচ্ছে ভাইব্রেশন অ্যালং পার্টিকুলার ডিরেকশন, যেটাকে আমরা লিনিয়ার বা প্লেন পোলারাইজড লাইট বলি, সেইগুলোকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যদি ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা এই খাতার প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে এরকম ভাবে দেখাবো, আর যদি খাতার প্লেনে থাকে তাহলে এরকম ভাবে দেখাবো। এটা একটা কেস। আর একটা কেস কি, ভাইব্রেশন হ্যাজ সাম রোটেটিং ফ্যাশন। হ্যাঁ, ভাইব্রেশনটা কোন একটা রোটেটিং ফ্যাশন রয়েছে, অ্যাকর্ডিংলি সেই পোলারাইজেশনটা সার্কুলার পোলারাইজেশন বা ইলিপ্টিক্যাল পোলারাইজেশন হতে পারে। এবার এই রোটেশনাল সেন্সটা, রোটেশনটার একটা সেন্স থাকতে পারে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স থাকতে পারে, অ্যাকর্ডিংলি লেফট এবং রাইট। লেফট সার্কুলার পোলারাইজেশন, দিস ইজ রাইট সার্কুলার পোলারাইজেশন, this is left elliptical polarization, and this is right elliptical polarization. So that is in brief the polarization of electromagnetic waves. এই ঠিক আছে, এখান পর্যন্ত যদি কারো কোনো ডিসকাশন থাকে বলো, কোথাও দ্বিতীয়বার বলতে হলে বলো, বলবো। ঠিক আছে, এগোবো। ঠিক আছে স্যার। ওকে, চলো। নেক্সট, সুপারপজিশন অফ পোলারাইজড ওয়েভস। হ্যাঁ, পোলারাইজড ওয়েভের সুপারপজিশনের যেটা করা যাক। আমরা ওই যে লিনিয়ার সুপারপজিশন প্রিন্সিপাল পড়েছিলাম সেইটাকেই বেসিক্যালি অ্যাপ্লাই করব এখানে। যখন মেকানিক্যাল ওয়েভস, ইলাস্টিক ওয়েভের ক্ষেত্রে পড়েছিলে সুপারপজিশন, এখানেও ঠিক সেরকম ভাবে এই জিনিসটাকে ডিসকাস করা হবে। দেখো, আমরা প্রথমে এইরকম একটা কম্বিনেশনের কথা বলছি। হ্যাঁ, দুটো পোলারাইজড লাইটের সুপারপজিশন, দুটো পোলারাইজড লাইটের সুপারপজিশন। ধরে নাও যে দুটো পোলারাইজেশনই সেম ডিরেকশনে রয়েছে। হ্যাঁ, এখান থেকে দেখো যে দুটো ওয়েভকে দেখানো হয়েছে, দুটো ওয়েভই সাম আরবিটারি ডিরেকশন ই ক্যাপ এই দিক বরাবর পোলারাইজড।
হ্যাঁ, দুটো ওয়েভই ই ক্যাপ এই ডিরেকশন বরাবর পোলারাইজড, দুটোই তাহলে সেম ডিরেকশনে লিনিয়ারলি পোলারাইজড ভাইব্রেশনকে রিপ্রেজেন্ট করছে। দুটোর প্রোপাগেশন কনস্ট্যান্ট এক, দুটোই জেড ডিরেকশনে প্রোপাগেট করছে, দুটোরই ফ্রিকোয়েন্সি এক, তাদের মধ্যে ধরো একটা কোনো কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স রয়েছে সাম ডেল্টা, হ্যাঁ, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স ডেল্টা। এখন আমরা এখানে লিনিয়ার সুপারপজিশন প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করতে পারি। ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? ইট ইজ দি লিনিয়ার কম্বিনেশন অফ U1 and E2, U1 আর E2 লিনিয়ার কম্বিনেশন নিয়ে নাও, এই দুটোকে যোগ করো, হ্যাঁ, ই ক্যাপটাকে কমন নেওয়া হলো, এইটা প্লাস এইটা। এখন এই যে কোসাইন ওমেগা কেজেড মাইনাস ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আমরা একটু ভেঙে নিতে পারি। এই যে কোসাইন কেজেড মাইনাস ওমেগা টি, এটাকে ভেঙে নিতে পারি কোসাইন কেজেড কোসাইন ডেল্টা সাইন কেজেড মাইনাস ওমেগা টি সাইন ডেল্টা, এরকম ভাবে ভেঙে নিলাম। এবার আবার এখান থেকে এই যে cos kz মাইনাস ওমেগা টি, cos kz মাইনাস ওমেগা টি, এটা কমন নিয়ে নেওয়া যেতে পারে। ই ক্যাপটা যেমন ছিল পড়ে রইল, হ্যাঁ, এখান থেকে দেখো এই যে কোসাইন টার্মটাকে যদি কমন নিয়ে নিই, কি পড়ে থাকবে? U10 প্লাস E20 cos ডেল্টা প্লাস cos kz মাইনাস ওমেগা টি, আর শেষের যে টার্মটা মাইনাস E20 sin kz মাইনাস ওমেগা টি sin ডেল্টা। এখন ধরে নাও U10 প্লাস E20 cos ডেল্টা ইজ সাম r cos থিটা, আর এই E20 sin ডেল্টা এইটা সমান সাম r sin থিটা, বা এখানে ফাই দেওয়া রয়েছে, r cos ফাই সমান এইটা আর r sin ফাই সমান এইটা। তাহলে রেজাল্ট্যান্ট ভাইব্রেশনটাকে কিভাবে লিখতে পারি? এটাকে লেখা যেতে পারে এরকম ভাবে, খুব সিম্পল একটা অ্যালজেব্রা, ই ক্যাপ ইনটু r কোসাইন kz মাইনাস ওমেগা টি প্লাস ফাই। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছ? রেজাল্ট্যান্ট ওয়েভের পোলারাইজেশন স্টেটটা কেমন, রেজাল্ট্যান্ট ওয়েভের স্টেট অফ পোলারাইজেশনটা কেমন, এটাকে স্টেট অফ পোলারাইজেশন বলা হয়। হ্যাঁ, প্রথম এই যে কম্পোনেন্ট ওয়েভগুলোর কথা বলছিলাম, U1 বা E2, এদের স্টেট অফ পোলারাইজেশন কি? এরা লিনিয়ারলি পোলারাইজড। এখানেও খেয়াল করে দেখো, রেজাল্ট্যান্ট ওয়েভ যেটা, সেটাও কিন্তু লিনিয়ারলি পোলারাইজড, তার অ্যামপ্লিটিউডটা ডিফারেন্ট, বাট স্টেট অফ পোলারাইজেশনটা রিমেইন সেম। যদি এইরকম দুটো ওয়েভের সুপারপজিশন হয়, রেজাল্ট্যান্ট ওয়েভের স্টেট অফ পোলারাইজেশনটা একই রকম থাকবে। ইনিশিয়াল যে এগুলো কম্পোনেন্ট গুলোর পোলারাইজেশন ডিরেকশন যেদিকে, রেজাল্ট্যান্ট ওয়েভের পোলারাইজেশনটা একই ডিরেকশনে থাকবে। ইট ইজ অলসো এ লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ। বুঝছে? এবার আমরা পারপেন্ডিকুলার পোলারাইজেশন নিই। হ্যাঁ, আগে যেমন আমরা দুটোই ই ক্যাপ বরাবর নিয়ে নিয়েছিলাম, এখানে ধরো দুটো কম্পোনেন্টের পোলারাইজেশন মিউচুয়ালি পারপেন্ডিকুলার, একটা এক্স পোলারাইজড আর একটা হচ্ছে ওয়াই পোলারাইজড ওয়েভ। তাদের যদি সুপারপজিশন হয় তাহলে কি হবে? একটা এক্স পোলারাইজড ওয়েভ নাও আর একটা ওয়াই পোলারাইজড ওয়েভ নাও। এক্স পোলারাইজড ওয়েভটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, U1 সমান এক্স ক্যাপ U10 কোসাইন kz মাইনাস ওমেগা টি। E2 টাকে কিভাবে লিখতে পারি? y ক্যাপ E20 কোসাইন kz মাইনাস ওমেগা টি প্লাস ডেল্টা। হ্যাঁ, মানে বেসিক রিপ্রেজেন্টেশনটা একই রকম, শুধু স্টেট গুলোর দিকে তাকাও, এটা এক্স ক্যাপ বরাবর আর এটা ওয়াই ক্যাপ বরাবর, দুটোই লিনিয়ারলি পোলারাইজড, বাট তাদের পোলারাইজেশন ডিরেকশনটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, আর তাদের মধ্যে একটা সাম কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স রয়েছে সাম ডেল্টা। এবার again you apply the principle of linear superposition. Resultant wave is the linear combination of the two, U1 plus E2, অর্থাৎ x cap into this plus y cap into this হলো। এবার জিনিসটাকে একটু সহজে বোঝানোর জন্য z equals to 0 প্লেনে কনসিডার করা। ধরো অবজারভেশন z equals to 0 প্লেনে করছি, তাহলে এই আগের এক্সপ্রেশন এই z equals to 0 বসিয়ে দাও, দিয়ে দেখো তো কি হয়। বা এইটাতেও করতে পারো, z equals to 0 বসাও, এটা তো z equals to 0 বসাও, তাহলে প্রথমটা রিডিউসড হয়ে যায় টু দিস ফর্ম, U1 সমান E0 cos ওমেগা টি, E2 সমান কত? E20 cos ওমেগা টি মাইনাস ডেল্টা। এবার বিটি ইকুয়েশনটাকে নিয়ে স্টাডি করো, কোসাইন ওমেগা টি মাইনাস ডেল্টাকে আগে এইভাবে ভেঙে নিতে পারি, cos ওমেগা টি cos ডেল্টা, sin ওমেগা টি sin ডেল্টা। হ্যাঁ, এখন প্রথম ইকুয়েশনটা থেকে দেখো cos ওমেগা টি সমান কত? U1 বাই U10, U1 বাই U10, এই যে cos ওমেগা টিটাকে আমরা রিপ্লেস করে দিলাম, আর sin ওমেগা টি তাহলে কত হবে? √1 মাইনাস cos স্কয়ার ওমেগা টি, মানে √1 মাইনাস U1 বাই U10 হোল স্কয়ার ইনটু sin ডেল্টা। এই ইকুয়েশনটা পেলে এবার আমরা কি করব? এই ইকুয়েশনটাকে ধরে তোমার এই স্কয়ার রুট যেটা রয়েছে সেটাকে একদিকে রাখো, বাকিটাকে অন্যদিকে নিয়ে চলে যাও, নিয়ে গিয়ে এবার স্কয়ার করে দাও। দেখো এই যে থিটা সমান তাহলে এরকম লিখতে পারি, এবার এটাকে স্কয়ার করো,
স্কোয়ার করলে যেটা হয় বোথ সাইডে স্কোয়ার করে দাও, বাম দিকটা এরকম, ডান দিকটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 2ab জাস্ট। এবার এখানে তোমার কি আছে, cos স্কোয়ার ডেল্টা রয়েছে, এখানে দেখবে sin স্কোয়ার ডেল্টা থাকবে। তাহলে আরেকটা স্টেপ যদি সিম্পলিফাই করো তাহলে এরকম একটা জায়গাতে আসবে। এই জিনিসটা অ্যালজেব্রাটা তোমাদের কাছে মোটেও নতুন নয়, তোমরা সেমিস্টার 2 তে যখন মেকানিক্যাল ওয়েভের সুপারপজিশন স্টাডি করেছিলে, পারপেন্ডিকুলার সুপারপজিশন স্টাডি করেছিলে, একদম ঠিক সেই রকম আর কি। u1 square by u1 0 square plus u2 square by u2 0 square minus 2 u1 e2 by u1 0 e2 0 cos delta সমান sin square delta। এটাই তাহলে রেজাল্টেন্ট ওয়েভটাকে রিপ্রেজেন্ট করছে, এটাই রেজাল্টেন্ট ওয়েভকে রিপ্রেজেন্ট করছে। এবার এই নেচার অফ পোলারাইজেশনটা কেমন হবে, রেজাল্টেন্ট ওয়েভের পোলারাইজেশন নেচারটা বা স্টেট অফ পোলারাইজেশনটা কেমন হবে, that will be determined by delta. This will be determined by the phase difference between the waves and the amplitude of the component waves, u1 0 কত e2 0 কত সেইগুলো দ্বারা ডিটারমাইন্ড হবে। কতগুলো কেসকে আমরা স্টাডি করতে পারি, এইটা আমাদের রেজাল্টেন্ট ওয়েভের ডেসক্রিপশন। কতগুলো স্পেশাল কেস কনসিডার করো, ধরো কম্পোনেন্ট ওয়েভ দুটোর মধ্যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে সাম 2n পাই, যেখানে nটা 0 1 এটসেট্রা, nটা 0 বা কোনো একটা ইন্টিজার। যদি এরকম কোনো ফেজ ডিফারেন্স থাকে, দেখতেই পাচ্ছ cos ডেল্টা, দ্যাট উইল মেক cos ডেল্টা 1 sin ডেল্টা 0, cos ডেল্টা 1 হয়ে যাবে, sin ডেল্টা 0 হয়ে যাবে। বা তোমার ওই যে কম্পোনেন্ট ওয়েভগুলোকে যেভাবে লিখেছিলে এরকম ভাবে লিখতে পারো। এখান থেকে তাহলে দেখতে পাচ্ছ এই যে ইকুয়েশনটা 3 নাম্বার ইকুয়েশনটা যদি বসাও, এটা 3 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশনে cos ডেল্টা 1 বসাও, sin ডেল্টা 0 বসাও, তাহলে এরকম একটা ফর্মে রিডিউসড হয়ে যাবে। সেটাকে ফার্দার রিরাইট করতে পারো অ্যাজ দিস e2 সমান e2 0 বাই u1 0 ইনটু u1। তাহলে এখান থেকে কি বুঝতে পারছো যে e2 টাকে আমি u1 এর টার্মে লিখে ফেলতে পারবো। তাহলে এটা লিনিয়ারলি পোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে। E2 equals to sum E2 0 by U1 0 into U1, that represents a linear polarization। এই যে প্রথম যে কম্পোনেন্টটা তার ডিরেকশনটা এই দিকে ছিল, সে এইটা হচ্ছে E1, এইটা যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে E2, এটাও কিন্তু লিনিয়ারলি পোলারাইজড। হ্যাঁ, প্রথমটা লিনিয়ারলি পোলারাইজড, দ্বিতীয়টা লিনিয়ারলি পোলারাইজড। এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা যদি 0 হয় বা 2 পাই হয় বা 4 পাই হয়, তাহলে রেজাল্টেন্ট ওয়েভটাও লিনিয়ারলি পোলারাইজড হবে, বাট তার পোলারাইজেশন ডিরেকশনটা will be inclined at some angle phi such that this tan phi is সমান is E2 by E1, tan phi equals to E2 by E1। এইরকম একটা ডিরেকশন, এটা লিনিয়ারলি পোলারাইজড। আরেকটা কেসের কথা কনসিডার করো, যদি ডেল্টাটা অড ইন্টিগ্রাল মাল্টিপল অফ পাই হয়, পাই এর অড ইন্টিগ্রাল মাল্টিপল, হ্যাঁ ধরো পাই বা 3 পাই বা 5 পাই, এরকম যদি আউট অফ ফেজ থাকে, হ্যাঁ দুটো ওয়েভ যদি আউট অফ ফেজ থাকে, তাহলে কি হবে, দ্যাট উইল মেক cos ডেল্টা কি হবে সেক্ষেত্রে, cos ডেল্টাটা তোমার সেক্ষেত্রে -1 হবে, আর যে সাইন ডেল্টাটা সেটা কিন্তু 0ই হবে। cos ডেল্টাটা -1, সাইন ডেল্টাটা 0 হবে। E1 ইকুয়ালস টু যে আমরা কম্পোনেন্ট ওয়েভগুলো লিখেছিলাম, E1 টাকে এরকম ভাবে লিখতে পারি, E2 টাকে এরকম ভাবে লিখতে পারি। তাহলে এই ইকুয়েশনটা থেকে 3 নাম্বার ইকুয়েশনটা থেকে বুঝতে পারছো রেজাল্টেন্ট ওয়েভটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব বাই দিস। সেটাকে ফার্দার রিরাইট করা যেতে পারে অ্যাজ E2 সমান -E2 0 বাই U1 0 ইনটু U1। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু স্টেট অফ পোলারাইজেশনটা লিনিয়ারই থাকছে, কিন্তু আগের রেসপেক্টে জাস্ট পাই অ্যাঙ্গেলে রোটেটেড হবে। এই যে এখানে কেন হয়েছে দিস ইজ ইওর U1, এইটা তোমার U1 কে বোঝাচ্ছিল, এইটা E2 কে বোঝাচ্ছিল, আর এইটা রেজাল্টেন্ট পোলারাইজেশনকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, বা এই যে এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা ফাই বলি, তাহলে tan ফাই সমান কত, tan ফাই সমান E2 বাই U1। এই এটাও তাহলে লিনিয়ার পোলারাইজেশন হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ দুটো স্পেশাল কেস আমরা ডিসকাস করলাম। কম্পোনেন্ট ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্সটা যদি ইভেন ইন্টিগ্রাল মাল্টিপল অফ পাই হয় বা অড ইন্টিগ্রাল মাল্টিপল অফ পাই হয়, স্টেট অফ পোলারাইজেশন উইল বি লিনিয়ারলি পোলারাইজড। এবার আরেকটা কেসের কথা কনসিডার করো, হ্যাঁ সাম অড ইন্টিগ্রাল মাল্টিপল অফ পাই বাই 2,
মানে পাই বাই 2 বা 3 পাই বাই 2 5 পাই বাই 2 এইরকম যদি হয়, সো দ্যাট উইল মেক cos ডেল্টা টু বি 0, sin ডেল্টা 1 মানে 1 বা -1, sin স্কয়ার ডেল্টা উইল বি +1। তাহলে 3 নাম্বার ইকুয়েশনটা কেমন হয়ে যাবে? 3 নাম্বার ইকুয়েশনটাকে লিখতে পারবো এরকম ভাবে e1 স্কয়ার বাই e1 0 স্কয়ার প্লাস e2 স্কয়ার বাই e2 0 স্কয়ার ইকুয়ালস টু 1। এইটা তাহলে একটা ইলিপ্টিক্যালি পোলারাইজড ওয়েভকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এইটা একটা ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে ইন জেনারেল, যদি e1 0 আর e2 0 সমান না হয়। যদি e1 0 আর e2 0 সমান হয়ে যায় তাহলে এটা সার্কুলার পোলারাইজেশন হবে, এই আর কি। e1 0 বা e2 0 যদি সমান হয়ে যায় তাহলে সার্কুলার পোলারাইজেশন হবে, সেটা এখানেই দেখানো রয়েছে। ধরো e1 0 e2 0 সমান e0, তাহলে এটা একটা সার্কুলার পোলারাইজেশনকে রিপ্রেজেন্ট করবে। বলো, কোথাও ডাউট থাকলে বলো এখানে। বলো কোনো ডাউট থাকলে কেউ। স্টেট অফ পোলারাইজেশন গুলো বুঝতে পারবে? দুটো দুটো লিনিয়ারলি পোলারাইজড লাইট যদি সুপারপোজ করে তাহলে স্টেট অফ পোলারাইজেশন কি হবে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখান থেকে কেটে কেটে আসছে। হ্যাঁ স্যার। আমার কথা কেটে যাচ্ছে? না স্যার, নেটওয়ার্কের প্রবলেমের জন্য হচ্ছে। তোমার দিক থেকে হয়তো তাহলে প্রবলেম আছে আর কি কোনো। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট এইরকম আরেকটা কেসকে দেখানো হয়েছে। হ্যাঁ, আরেকটু ভেঙে আমি জিনিসটাকে দেখাচ্ছি। যখনই তুমি মানে লিনিয়ারলি পোলারাইজড বলছো, সেখানে খুব বিশাল কিছু আর ডিটেলে বলার নেই। বাট যখন সার্কুলার বা ইলিপ্টিক পোলারাইজেশন বলছো, সেখানে আরেকটা ডিটেলিং দরকার হতে পারে, যে এইটা লেফট সার্কুলার নাকি রাইট সার্কুলার, বা লেফট ইলিপ্টিক্যাল নাকি রাইট ইলিপ্টিক্যাল। হ্যাঁ, এই রকম একটা ডেসক্রিপশন কিন্তু অ্যাডিশনালি তাহলে দরকার হতে পারে। সেটা কি আমরা এখানে একটু ধরে ধরে ডিসকাস করব। আগে তো বললাম যে যদি তোমার ডেল্টাটা ফেজ ডিফারেন্সটা পাই বাই 2 এর অড ইন্টিগ্রাল মাল্টিপল হয়, তাহলেই তোমার ইলিপ্টিক বা সার্কুলার পোলারাইজেশন হবে। সেটা e1 0 আর e2 0 রিলেটিভ ভ্যালুর উপরে ডিপেন্ড করবে। এখন ধরো যে তোমার এই ফেজ ডিফারেন্সটা 2n + 1 ইনটু পাই বাই 2, বাট nটা 0 2 4 এই রকম, অর্থাৎ ডেল্টাটা পাই বাই 2 বা 5 পাই বাই 2 বা 9 পাই বাই 2 এইরকম ধরনের ভ্যালু যদি হয়, তাহলে কি হবে? সাইন ডেল্টাটা কিন্তু +1 হবে, সাইন +1 হবে। হ্যাঁ, বা আমরা যদি কম্পোনেন্ট ওয়েভ গুলোর টার্মে দেখি তাহলে কি পাবো? কম্পোনেন্ট ওয়েভ গুলো তো তোমাদের মনে আছে নিশ্চয়ই। e2 সমান কত লিখেছিলাম? e2 সমান লিখেছিলাম e2 0 ইনটু cos ওমেগা t মাইনাস ডেল্টা। এখানে তুমি যদি এই ডেল্টাটাকে পাই বাই 2 বসাও, বা এটাকে তুমি এরকম ভাবে লিখে নিতে পারো, e2 0 মাইনাসটা যদি এ করে নাও, cos অফ মাইনাস থিটা মানে কত? cos থিটা। এটাকে লিখে নিতে পারো cos ডেল্টা মাইনাস ওমেগা টি, রাইট? এবার দেখো এখানে ডেল্টাটা যদি পাই বাই 2 হয়, তাহলে এটা কি হবে? sin ওমেগা টি। ডেল্টাটা যদি 5 পাই বাই 2 হয় তাহলেও sin ওমেগা টি। ডেল্টাটা যদি 9 পাই বাই 2 হয় তাহলে sin ওমেগা টি। বাট ডেল্টাটা যদি 3 পাই বাই 2 হয়, বা 7 পাই বাই 2 হয়, তাহলে কিন্তু মাইনাস sin ওমেগা টি হবে। সেটা খেয়াল রেখো। হ্যাঁ, এখানে যেটা আমরা বলছি যে n ভ্যালুটা 0 2 4, অর্থাৎ ডেল্টার ভ্যালুগুলো কেমন নেওয়া হচ্ছে? ডেল্টার ভ্যালু বলা হচ্ছে পাই বাই 2 বা 5 পাই বাই 2 বা 9 পাই বাই 2 এইরকম, যাতে করে সেকেন্ড ওয়েভটাকে সাইন ওমেগা টি প্লাস সাইন ওমেগা টি করে লিখতে পারি। এবার এটা আমরা কি করে বুঝবো? রোটেশনাল সেন্সটা কি করে বুঝবো? এইরকম দেখো স্টেপ গুলোকে ফলো করতে পারো। এইরকম ভাবে রোটেশনাল সেন্সটা বুঝতে পারো, রাইট সার্কুলার হচ্ছে কি লেফট সার্কুলার হচ্ছে। at t equals to 0 তে e1 টা কত পাচ্ছি বলো তো? e1 টা হচ্ছে e1 0, e2 টা কত? e2 টা হচ্ছে 0, রাইট? at time t equals to 0 e1 টা হচ্ছে e1 0, e2 টা হচ্ছে 0। এবার পরের একটা ইন্টারভ্যালের কথা কনসিডার করো। পরের একটা ইন্টারভ্যাল হচ্ছে পাই বাই 2 ওমেগা। পাই বাই 2 ওমেগা পুরো পিরিয়ডটা কত? পুরো পিরিয়ডটা তো হচ্ছে কত? পুরো পিরিয়ডটা
2 পাই বাই ওমেগা, এটাকে আমরা চারটে ভাগে ভেঙে নিতে পারি। 2 পাই বাই ওমেগাটা তো ফুল পিরিয়ড, এটাকে চারটে ভাগে ভেঙে নিলাম। কি কি? 0, পাই বাই 2 ওমেগা, পাই বাই ওমেগা, 3 পাই বাই 2 ওমেগা, আর হচ্ছে 2 পাই বাই ওমেগা। তো এইবার পরের যে এটা সেটাতে এসো, t ইকুয়ালস টু পাই বাই 2 ওমেগা যদি বসাও প্রথম ইকুয়েশনটাতে, যদি বসাও তাহলে কত হবে সেটা? cos পাই বাই 2 দ্যাট ইজ 0, আর e2 টা কত পাচ্ছ? e2 0। এইখান থেকেই বলে দেওয়া যায় রোটেশনাল সেন্সটা কেমন। আরেকটু যেতে পারো, পাই বাই ওমেগা, পরের টাইম ইন্টারভ্যালটা নাও, পাই বাই ওমেগা, পাই বাই ওমেগা যদি করো তাহলে এটা কত হবে? cos পাই দ্যাট ইজ -1 মাইনাস e1 0, এইটা হচ্ছে e2 0, e2 টা হচ্ছে 0। আর যদি পাই বাই t ইকুয়ালস টু 3 পাই বাই 2 ওমেগা করো তাহলে e1 টা 0, e2 টা হবে -e2 0। এবার এই পয়েন্টগুলোকে xy প্লেনে বসাও না, প্লট করো না। প্রথম যখন টাইম t ইকুয়ালস টু 0 তে এই যে পয়েন্টটা e1 টাকে 0 বসাও, আর e1 টাকে e1 0 বসাও, e2 টাকে 0 বসাও। তার মানে কোন পয়েন্ট সেইটা? এই পয়েন্ট। এই দিক বরাবর e1 0 প্লট করছো, আর এই দিক বরাবর e2 0 প্লট করছো। তাহলে এক টাইম t ইকুয়ালস টু 0 এই পয়েন্টটা পেলে। তারপরে পাই বাই 2 ওমেগা, পরের পয়েন্টটা কোথায় যাচ্ছে? e1 টা 0 হবে, e2 0 হবে। তার মানে সেটা কোথায়? x কোঅর্ডিনেট 0, y কোঅর্ডিনেটটা y 0। তার মানে কি এই পয়েন্টটা? বুঝতে পারছো রোটেশনাল সেন্সটা কি হচ্ছে? টাইমটা যত বাড়ছে আমরা পয়েন্টটা এই প্রথম পয়েন্ট থেকে দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে। আর দেখার দরকারই নেই, বাট এখানে করে আরেকটু দেখাবে। থার্ড পয়েন্টটা যদি যাও দেখো -e1 0 0, তার মানে কি এই পয়েন্টটা। হ্যাঁ, পরের টাইমে কত পাবে? কোন পয়েন্টটা পাবে? এই পয়েন্টটা। তাহলে দেখতে পাচ্ছ রোটেশনাল সেন্সটা কোন দিকে হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে। তাহলে অ্যান্সার ইজ লেফট ইলিপ্টিক্যালি পোলারাইজড। যদি e1 0 আর e2 0 সমান হয় তাহলে এটা কি? লেফট সার্কুলারলি পোলারাইজড লাইট হবে। বাট রোটেশনাল সেন্সটা লেফট, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স। পারলে কি এটা ধরতে সবাই? এক্ষেত্রে স্টেট অফ পোলারাইজেশনটা এরকম হবে, দুটো লিনিয়ারলি পোলারাইজড লাইট, তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা যদি এরকম পাই বাই 2 বা 5 বাই 2 হয় তাহলে তাদের সুপারপজিশনের ক্ষেত্রে যে রেজাল্ট্যান্ট ওয়েভটা তার স্টেট অফ পোলারাইজেশনটা উইল বি লেফট সার্কুলার পোলারাইজেশন বা লেফট ইলিপ্টিক্যাল পোলারাইজেশন। আচ্ছা, আরেকটা কেস কথা কনসিডার করা যাক। যদি এই এনটা 1 3 5 হয়, অর্থাৎ যদি এই ডেল্টা ভ্যালুটা যদি 3 পাই বাই 2 হয় বা 7 পাই বাই 2 হয় তাহলে কি রকম ধরনের হবে স্টেট অফ পোলারাইজেশনটা? হ্যাঁ, লিখে ফেলো কম্পোনেন্ট ওয়েভগুলোকে এইরকম ভাবে। কম্পোনেন্ট ওয়েভগুলো এইরকম। এবার এই বিভিন্ন টাইমে ক্যালকুলেট করো। এক t ইকুয়ালস টু 0 ক্যালকুলেট করো, t ইকুয়ালস টু পাই বাই 2 ওমেগা ক্যালকুলেট করো, t ইকুয়ালস টু পাই বাই ওমেগাতে ক্যালকুলেট করো, আর t ইকুয়ালস টু 3 পাই বাই 2 ওমেগাতে ক্যালকুলেট করো। করে এবার এই পয়েন্টগুলোকে প্লট করে দেখো না কি হয়। প্রথম টাইমে কি e1 টা হচ্ছে e1 0 আর e2 টা হচ্ছে 0। তার মানে কি প্রথমে হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা পাবো, এই পয়েন্টটা। তারপরে কি হচ্ছে e1 টা 0 বাট e2 টা -e2 0, মানে কোন পয়েন্টটা পেলাম? এই পয়েন্টটা পেলাম। তাহলে কোন দিকে যাচ্ছি? ক্লকওয়াইজ সেন্সে যাচ্ছি। ন্যাচারালি এটা তাহলে ইলেকট্রিক্যালি পোলারাইজড লাইট হবে। আরো দুটো পয়েন্ট দেখে নিতে পারো। পাই বাই ওমেগা যদি বলো -e1 0 এইটা, তার মানে এই পয়েন্টটা। আর এইটাকে যদি প্লট করো সেটা কোনটা? এই পয়েন্টটাকে বোঝাবে। দেখো এখানে রোটেশনাল সেন্সটা কেমন? ক্লকওয়াইজ যদি হয় সেটাকে আমরা রাইট ইলিপ্টিক্যাল পোলারাইজেশন, রাইট সার্কুলার পোলারাইজেশন বলবো। এরকম ভাবে তাহলে স্টেট অফ পোলারাইজেশনটাকে আইডেন্টিফাই করা যায়। ক্লিয়ার? পয়েন্টটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, যদি বুঝে থাকো তাহলে এটা বলো, একটু নিজেরা দেখে বা কষে বলার চেষ্টা করো কি হওয়া উচিত বা কিভাবে করবো। ডেসক্রাইব দি স্টেট অফ পোলারাইজেশন অফ দি ইএম ওয়েভ রিপ্রেজেন্টেড বাই দিস। এটা দেখে বুঝতে পারছো যে স্টেট অফ পোলারাইজেশনটা কি হবে? ডিটেলটা না বলেও ব্রডলি যদি বলো, মানে লিনিয়ার কি সার্কুলার কি ইলিপ্টিক্যাল বলতে পারবে? এটা দেখে কেউ বলতে পারবে না? ex দেয়া রয়েছে, ey দেয়া রয়েছে, সুপারপজিশনে লিনিয়ার পাবো। হ্যাঁ স্যার, বলুন। কোনটা হবে? সার্কুলার হবে। দেখি তো বুঝতে পারছো, ex স্কয়ার প্লাস ey স্কয়ার ইকুয়ালস টু e0 স্কয়ার, তাই না?
ex square plus e0 square equals to ex square plus ey square equals to e0 square। তাহলে এটা সার্কুলার পোলারাইজেশনকে রিপ্রেজেন্ট করছে। এবার তোমাকে আরেকটু ডেসক্রাইব করতে হবে যে এটা লেফট সার্কুলার নাকি রাইট সার্কুলার। সেটা করতে গেলে আমরা প্রথমেই খুব সহজ করে জিনিসটাকে ভাববো, জেড ইকুয়ালস টু 0 তে ভাবো। জেড ইকুয়ালস টু 0 প্লেনে জিনিসটাকে দেখো, জেড ইকুয়ালস টু 0 প্লেনে দেখো, জেড ইকুয়ালস টু 0 প্লেনে ex টা কত হবে এইটা, আর ey টা কত হবে এইটা, ey এইটা হবে। টাইম t ইকুয়ালস টু 0 তে করো, at টাইম t ইকুয়ালস টু 0 ex কত, এটা বোধহয় লেখাটাতে ভুল আছে, না ঠিকই আছে, ঠিকই আছে। ex ইকুয়ালস টু e0 আর ey ইকুয়ালস টু 0, ex ইকুয়ালস টু e0 ey ইকুয়ালস টু 0। পরের টাইম এতে দেখো π/2 ওমেগা, ex কত ey কত দেখো, t ইকুয়ালস টু π/ওমেগা, ex দেখো ey দেখো। তারপরে দেখো কি হচ্ছে, দেখে কি মনে হচ্ছে এই ডেসক্রিপশনটা থেকে কি মনে হচ্ছে, রোটেশনাল সেন্সটা কেমন, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? রোটেশনাল ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। হ্যাঁ হ্যাঁ ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ সেন্সে, তাহলে দি অ্যান্সার ইজ রাইট সার্কুলারলি পোলারাইজড। হ্যাঁ, এতদূর পর্যন্ত কিন্তু তোমাকে আসতে হবে। জাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে এইরকমই, 2 নম্বরের একটা কোয়েশ্চেন, খুব বেশি হলে তোমার 3 নাম্বার থাকতে পারে। হ্যাঁ, যদি বলতে হয় এইটুকু শুধু সার্কুলারলি পোলারাইজড বলে ছেড়ে দিলে হবে না, তোমাকে এটা লেফট সার্কুলার কি রাইট সার্কুলার সেখান পর্যন্ত যেতে হবে এবং সেটা প্রপার এক্সপ্লেনেশনটা দিতে হবে। এই নেক্সট টপিক হচ্ছে যে আমরা এই পোলারাইজেশনটা কিভাবে পেতে পারি, হ্যাঁ, পোলারাইজড ওয়েভ কিভাবে পাওয়া যায়। There are various techniques actually অনেক রকম ভাবে আমরা পোলারাইজড ওয়েভ প্রডিউস করতে পারি উইথ আনপোলারাইজড লাইট অ্যাজ দি ইনপুট। হ্যাঁ, আনপোলারাইজড লাইট বা অর্ডিনারি লাইট কে ইনপুট হিসাবে নিয়ে আমরা পোলারাইজড লাইটকে প্রডিউস করতে পারি বিভিন্ন রকম ভাবে। হ্যাঁ, একটা টেকনিক হচ্ছে পোলারাইজেশন বাই রিফ্লেকশন, আমরা পরে দেখব। হ্যাঁ, যখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়বো আমরা দেখব যে জাস্ট ম্যাক্সওয়েলস ইকুয়েশনস গুলোকে যদি কাজে লাগানো হয়, তার সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট বাউন্ডারি কন্ডিশনস সেইগুলোকে যদি কাজে লাগানো হয়, তাহলেই এটাকে বুঝে ফেলা যায় যে রিফ্লেকশনের জন্য পোলারাইজড লাইট পাওয়া সম্ভব। পোলারাইজেশন বাই রিফ্লেকশন, অর্ডিনারি রিফ্লেকশন, হ্যাঁ, যে কোনো সারফেস থেকে যখন রিফ্লেকশন হচ্ছে, একটা অর্ডিনারি লাইট যে কোনো সারফেস থেকে যখন রিফ্লেক্টেড হচ্ছে, সেই রিফ্লেক্টেড লাইটটা ইজ পার্শিয়ালি পোলারাইজড। রিফ্লেক্টেড লাইটটা সবসময় একটা পার্শিয়াল পোলারাইজেশন থাকে। এটা বেসিক্যালি কনসিকুয়েন্স অফ ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশনস এন্ড দি corresponding boundary conditions. An ordinary unpolarized light is reflected at the interface of two dielectric media. The reflected and the transmitted rays both get partially polarized. এখন এটা দেখা যায় যে দুটো নির্দিষ্ট মিডিয়াম এবং একটা নির্দিষ্ট ইনসিডেন্ট ইএম ওয়েভের ওয়েভলেন্থের জন্য একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে যদি আমরা লাইটটাকে ফেলি, তাহলে রিফ্লেক্টেড লাইটটা বিকামস পারফেক্টলি পোলারাইজড। যে পোলারাইজড লাইটের ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা বিকামস পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স। এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সেটাকে আমরা পোলারাইজিং অ্যাঙ্গেল বা ব্রুস্টারস অ্যাঙ্গেল বলে থাকি। হ্যাঁ, আবার বলছি কথাটা, আগে প্রথমে যে জিনিসটা বললাম যে কোনো একটা সারফেস থেকে অ্যাট দি ইন্টারফেস অফ টু মিডিয়া থেকে যখন রিফ্লেকশন হচ্ছে, রিফ্লেক্টেড লাইট এবং ট্রান্সমিটেড লাইট দুটোই পার্শিয়ালি পোলারাইজড। ঠিক আছে, এখন যদি এই ইনসিডেন্সটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে হয়, যে অ্যাঙ্গেলটা ডিপেন্ড করবে মিডিয়াগুলো কেমন, মিডিয়াগুলো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি তার উপরে ডিপেন্ড করবে, আর ইনসিডেন্ট ওয়েভটার ওয়েভলেন্থের উপরে ডিপেন্ড করবে। তো ডিপেন্ডিং অন দি ওয়েভলেন্থ অফ দি ইনসিডেন্ট ওয়েভ, ডিপেন্ডিং অন দি nature of the dielectric media, there exists a certain angle of incidence for which the reflected light becomes perfectly polarized. যেখানে polarization মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা becomes perpendicular to the plane of incidence,
এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আমরা পোলারাইজিং অ্যাঙ্গেল বা ব্রুস্টার্স অ্যাঙ্গেল বলে থাকি। The polarizing angle of incidence is related to the relative refractive index। হ্যাঁ, এই ব্রুস্টার্স অ্যাঙ্গেল যদি থিটা পি হয়, মিডিয়ামের রিলেটিভ ইন্ডেক্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি মিউ হয়, তাহলে মিউ ইকুয়ালস টু ট্যান থিটা পি। এটাকে আমরা ব্রুস্টার্স ল বলি। আমরা পরে যখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়বো সেখানে এই ব্রুস্টার্স লটাকে প্রুভ করব, which is called ব্রুস্টার্স ল। একটা এক্সাম্পল দেখো, ধরো এয়ার থেকে গ্লাসে ইনসিডেন্স হচ্ছে, এয়ার থেকে গ্লাসে ইনসিডেন্স হচ্ছে, তোমরা জানো গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু এয়ার ইজ অ্যারাউন্ড 1.5, ডিপেন্ড করছে কি ধরনের গ্লাস। তো যাই হোক, টিপিক্যালি যদি 1.5 হয় তাহলে থিটা পিটা হচ্ছে 57 ডিগ্রি। অর্থাৎ আমি যদি একটা পিস অফ গ্লাসে থেকে রিফ্লেকশন দেখি, একটা ধরো গ্লাস প্লেট নিয়েছো, গ্লাস স্ল্যাব নিয়েছো, সেখানে একটা অর্ডিনারি লাইটকে ফেলছো, যদি 57 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফেলো, আউটপুট যে ওয়েভটা রিফ্লেক্টেড লাইটটা সেটা পারফেক্টলি পোলারাইজড হবে। এক্ষেত্রে তাহলে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনটা 57 ডিগ্রি। এটা দেখানো যায় যে ফর ব্রুস্টার্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দি রিফ্লেক্টেড অ্যান্ড ট্রান্সমিটেড লাইটস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। হ্যাঁ, এটা দেখানো যায় যে যদি এরকম ব্রুস্টার্স অ্যাঙ্গেলে ইনসিডেন্স হয়, তাহলে রিফ্লেক্টেড লাইটটা আর ট্রান্সমিটেড লাইটটা এদের মিউচুয়াল ডিরেকশনটা পারপেন্ডিকুলার হবে। এই যে এখানে ধরো এটা হচ্ছে সেকেন্ড মিডিয়া, এই যে ব্ল্যাক হরাইজন্টাল লাইনটা সেটা ইন্টারফেসকে রিপ্রেজেন্ট করছে দুটো মিডিয়ার। এইটা হচ্ছে তোমার ইনসিডেন্ট ওয়েভ, ডিরেকশন অফ প্রপাগেশনটা হচ্ছে সাম এইরকম কিছু একটা অ্যারো দিয়ে দেখানো হয়েছে, রে ডিরেকশনটাই হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন। এই যে অ্যারোগুলো রয়েছে এইগুলো তোমার আনপোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে, বুঝতে পারছো। তোমার ইলেকট্রিক ফিল্ডগুলো এই ডিরেকশন অফ প্রপাগেশনের সাথে পারপেন্ডিকুলার অবস্থাতে রয়েছে, এক্স ডিরেকশনে আর ওয়াই ডিরেকশনে দুভাবেই রয়েছে। আনপোলারাইজড লাইটকে বোঝাচ্ছে। এখানে তোমার থিটা বি দিয়ে ডিনোট করেছে, এটা যেখান থেকে ফিগারটা নিয়েছিলাম সেখানে থিটা বি দিয়ে ডিনোট করা হয়েছে, আমাদের টেক্সটে এটাকে থিটা পি দিয়ে বলেছি। ডাজ নট ম্যাটার, নোটেশনটা কোনো ইউনিক নোটেশন নেই। এবার এখানে খেয়াল করে দেখো কি হচ্ছে, এই অ্যাঙ্গেলে যদি ইনসিডেন্ট হয়, এই রিফ্লেক্টেড লাইটটা দেখো পারফেক্টলি পোলারাইজড, এবং পোলারাইজড যে তোমার ইলেকট্রিক ফিল্ড গুলো সেইগুলো কোন দিকে রয়েছে, পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স। এক্ষেত্রে তোমার এই যে নর্মাল এবং ইনসিডেন্ট রে যে প্লেনে আছে সেটাই তো প্লেন অফ ইনসিডেন্স, তার সাথে দেখো খাতার প্লেনে আছে বা তোমার মোবাইলের ল্যাপটপের প্লেনে আছে এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে। এই রিফ্র্যাক্টেড রেটা কিন্তু পার্শিয়ালি পোলারাইজড। ব্রুস্টার্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের কিন্তু রিফ্লেক্টেড লাইটটা পার্শিয়ালি পোলারাইজড, পারফেক্টলি নয়। এটা দেখানো যায়, বললাম যে তোমার রিফ্লেক্টেড লাইট আর রিফ্র্যাক্টেড রে এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। কিভাবে দেখাতে পারি, জাস্ট ইউজ স্নেলস ল এন্ড ব্রুস্টার্স ল। স্নেলস ল আর ব্রুস্টার্স লকে কাজে লাগাও। ব্রুস্টার্স ল কি বলে, at the polarizing angle of incidence mu equals to tan theta p, আর স্নেলস ল কি বলে, mu equals to sin I by sin r। এক্ষেত্রে i টা কত, থিটা পি, আর r টা ধরো r e, আর কিছু একটা পোলারাইজিং অ্যাঙ্গেল, তোমার অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন। এই দুটো সমান, tan থিটা পি কে এইটার সাথে সমান করে দাও, tan থিটা পি কে এইটার সাথে সমান করে দাও, sin থিটা পি বাদ গেল, sin r সমান cos থিটা পি। এখান থেকে কি দেখতে পাচ্ছ, sin r সমান cos থিটা পি, cos থিটা পি কে কি লিখতে পারি, sin 90 মাইনাস থিটা পি, sin 90 মাইনাস থিটা পি। তাহলে r প্লাস থিটা পি সমান কত, 90 ডিগ্রি। r প্লাস থিটা পি 90 ডিগ্রি, এইটা তোমার থিটা পি, এই অ্যাঙ্গেলটাও তো থিটা পি, অ্যাঙ্গেলটা থিটা পি প্লাস r 90 ডিগ্রি। হ্যাঁ, এই যে পুরোটা কত, 180 ডিগ্রি। তাহলে ন্যাচারালি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি হবে। Reflected light and refracted light, they will be perpendicular to each other when we consider Brewster's angle of incidence. পরীক্ষাতে পড়ে 2 নম্বরের একটা কোশ্চেন, স্টেট Brewster's law so that at Brewster's angle of incidence বা at Brewster's angle the reflected ray and refracted ray are mutually perpendicular. Next, polarization by refraction. রিফ্র্যাকশনের থ্রুতে পোলারাইজেশন পাওয়া সম্ভব। আমরা তো বললাম যে কোনো একটা ইন্টারফেসে যদি রিফ্র্যাকশন হয় তাহলে রিফ্র্যাক্টেড লাইটটা পার্শিয়ালি পোলারাইজড। এবার যদি তুমি এরকম একটা স্ট্যাক অফ প্লেটের কথা কনসিডার করো, হ্যাঁ, পাইল অফ প্লেটস রয়েছে, ধরো এরকম একটা প্লেট, তার নিচে আর একটা প্লেট, তার নিচে আর একটা প্লেট, তাহলে এরকম ভাবে যে রিফ্র্যাক্টেড রেটা সাকসেসিভ
যখন ট্রান্সমিট করতে করতে আসছে, ফাইনালি এটা কি একটা স্টেজে পারফেক্টলি পোলারাইজড হচ্ছে। তুমি ধরো বুস্টার অ্যাঙ্গেলেই ফেললে, প্রথমে যখন রিফ্র্যাকশন হলো এটা কি পার্শিয়ালি পোলারাইজড হলো, সেকেন্ড রিফ্র্যাকশন হলো আরো একটু পোলারাইজড হলো, থার্ড রিফ্র্যাকশন হলো আরো পোলারাইজড হলো, এরকম পাইল অফ প্লেটস এর মধ্যে দিয়ে যখন আসছে আফটার সাকসেসিভ রিফ্র্যাকশন, it gets perfectly polarized. Polarization by scattering, মলিকিউল বিশেষ করে তোমার পোলার মলিকিউল থেকে স্ক্যাটারিং এর জন্য এরকম polarization পাওয়া সম্ভব। If an unpolarized light is allowed to fall on a glass or liquid, these beams scattered at an angle 90 degree to the incident beam gets linearly polarized. The incident light induces in the fluid molecules, যে লিকুইড বা গ্যাস মলিকিউলে ইনসিডেন্স হচ্ছে, এটাও যখন আমরা স্ক্যাটারিং থিওরি পড়বো সেখানে দেখবো ইনসিডেন্ট লাইট যদি ফ্লুইড মলিকিউলের সাথে ইন্টারঅ্যাক্ট করে তাহলে ডাইপোল মোমেন্টকে ইনডিউস করবে, যেগুলো শুধুমাত্র পোলারাইজড লাইটকেই রেডিয়েট করে। পোলারাইজেশন বাই ডাবল রিফ্র্যাকশন, হ্যাঁ এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফেনোমেনন, যেটা আমরা পরে আরো ডিটেলে স্টাডি করব। there exist some crystals, ক্যালসাইট বা টুরম্যালাইন এরকম ধরনের কিছু ক্রিস্টালস রয়েছে, কিছু নন লিনিয়ার ক্রিস্টাল রয়েছে। সেই নন লিনিয়ার ক্রিস্টালের উপর যখন আনপোলারাইজড লাইট এসে ইনসিডেন্ট হয়, সেই আনপোলারাইজড লাইটটা দুটো পার্টে স্প্লিট করে যায়, এই দুটো রেই কিন্তু পারফেক্টলি পোলারাইজড ইনটু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন। একটা যদি এক্স ডিরেকশনে পোলারাইজড হয় তাহলে অন্যটা ওয়াই ডিরেকশনে পোলারাইজড হবে। ফর অর্ডিনারি রে, একটাকে অর্ডিনারি রে বলা হয়, এই যে দুটো পার্টে স্প্লিট করে যায়, এইগুলো সব নন লিনিয়ার যে ক্রিস্টাল তাদের একটা প্রপার্টি। যদি একটা রে যেটাকে অর্ডিনারি রে বলা হয়, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা বিকামস পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স। আর আরেকটা রেকে এক্সট্রাঅর্ডিনারি রে বলা হয়, যে ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা লাইজ অন দি প্লেন অফ ইনসিডেন্স। এই যে স্কিমেটিক্যালি এখানে দেখানো হয়েছে, এটা আনপোলারাইজড লাইট দুটো পার্টে স্প্লিট করে যাচ্ছে, একটা হচ্ছে ই রে আর আরেকটা হচ্ছে ও রে। ও রের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড যে ভেক্টরটা সেটা প্লেন অফ ইনসিডেন্সের সাথে পারপেন্ডিকুলার, আর ই রের ক্ষেত্রে এক্সট্রাঅর্ডিনারি রের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা lies in the plane of incidence. এই অর্ডিনারি রেটা লজ অফ রিফ্র্যাকশন ফলো করে, অর্ডিনারি যে লজ অফ রিফ্র্যাকশন সেটা ফলো করে, বাট ই রে ডাজ নট। দি ভেলোসিটি অফ দি রেস উইদিন দি ক্রিস্টাল আর ডিফারেন্ট। আমরা পরে এগুলো আরো ডিটেলে দেখবো, সেগুলোকে কাজে লাগিয়ে হাফ ওয়েভ প্লেট তৈরি করা হয়, ফেজ ডিফারেন্সকে অ্যাডিশনালি ক্রিয়েট করা যায়, স্টেট অফ পোলারাইজেশনকে চেঞ্জ করা যায়। তো এই তোমার যে দুটো রে এর কথা বলছি ক্রিস্টালের মধ্যে দিয়ে প্রপাগেট করার সময়, তাদের কিন্তু সমান ভেলোসিটি থাকে না, ফেজ ভেলোসিটি গুলো আলাদা রকমের হয়। কাজেই এই ক্রিস্টালগুলো তাহলে ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোভাইড করে ফর দি অর্ডিনারি রে এন্ড এক্সট্রাঅর্ডিনারি রে। অর্ডিনারি রে এর ভেলোসিটি একরকম, এক্সট্রাঅর্ডিনারি রে এর ভেলোসিটি একরকম, অর্থাৎ এই ক্রিস্টালের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা দু ধরনের রে এর ক্ষেত্রে ডিফারেন্ট। এই ফেনোমেননটাকে আমরা ডাবল রিফ্লেকশন বা বাইরেফ্রিনজেন্স বলে থাকি, এবং যে ক্রিস্টালগুলো এই ফেনোমেননকে এক্সিবিট করে তাদেরকে ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল বা সিম্পলি বাইরেফ্রিনজেন্ট বলা হয়। এক্সাম্পল বলতে ক্যালসাইট, টুরম্যালাইন এইগুলোর কথা বললাম। নেক্সট, পোলারাইজেশন বাই ডাইক্রোইজম। এটা একটা নন লিনিয়ার ক্রিস্টাল, ডাইক্রোইক ক্রিস্টাল বলা হয় এগুলোকে। এটা কাইন্ড অফ বাইরেফ্রিনজেন্ট বা ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল। এখানে যখন কোনো একটা অর্ডিনারি লাইট এসে পড়ে, সেটা যে শুধুমাত্র অর্ডিনারি এবং এক্সট্রাঅর্ডিনারি রেতে স্প্লিট করে যায় তা নয়, এটা কোনো একটাকে অ্যাবজর্ব করে নেয়। এই ক্রিস্টালগুলোর এমন একটা প্রপার্টি রয়েছে যে কোনো একটা রেকে এটা অ্যাবজর্ব করে নেয় মোর স্ট্রংলি দেন দি আদার। তাহলে একটা আনপোলারাইজড লাইট বেসিক্যালি কি একটাই থাকবে আর কি, একটা মাত্র পোলারাইজেশনই পাস করবে। If an unpolarized light passes through such crystal of proper thickness, one of the linearly polarized component ওরে বা ইরের মধ্যে কোনো একটা পারফেক্টলি অ্যাবজর্বড হয়ে যাবে, কমপ্লিটলি অ্যাবজর্বড হয়ে যাবে, অন্য পার্টটা অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্টে ট্রান্সমিটেড হবে। এই ফেনোমেননটাকে আমরা ডাইক্রোইজম বলে থাকি, এবং যে ক্রিস্টালগুলো এই ধরনের ফেনোমেননকে এক্সিবিট করে তাদেরকে ডাইক্রোইক ক্রিস্টাল বলা হয়। হ্যাঁ, টুরম্যালাইনটা হচ্ছে একটা ডাইক্রোইক ক্রিস্টাল।
পোলারয়েড তো জানো এখন সানগ্লাস বা এতে চশমাতে পোলারয়েড ইউজ করা হয়। এটাও এক ধরনের তোমার ফিল্ম, একটা থিন ট্রান্সপারেন্ট ফিল্ম, যার এইরকম ননলিনিয়ার প্রপার্টি রয়েছে, ননলিনিয়ার ডাইইলেকট্রিক প্রপার্টি রয়েছে। ননলিনিয়ার প্রপার্টি বলতে আমি ননলিনিয়ার ডাইইলেকট্রিক প্রপার্টির কথাই বলতে চাইছি। Polaroid is a thin transparent film which can produce plain polarized light on transmission through it. It usually consists of a thin film of nitrocellulose packed with tiny dichroic crystal like ferrapatite with their optic axis all parallel. পোলারয়েডস প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, বলছিলাম যে সানগ্লাস বা উইন্ডস্ক্রিন ক্যামেরাতে ইউজ করা হয়। এইগুলোই আর কি মোটামুটি। হ্যাঁ, এই ডিফারেন্ট প্রসেস, ডিফারেন্ট মেকানিজম যেগুলো থ্রুতে আমরা পোলারাইজড ওয়েভ পেতে পারি। রিফ্লেকশনের থ্রুতে পোলারাইজড লাইট পাওয়া যায়, রিফ্র্যাকশনের থ্রুতে পোলারাইজড পাওয়া যায়, তারপর স্ক্যাটারিং এর থ্রুতে পাওয়া যায়, ডাবল রিফ্র্যাকশন বা ডাইক্রোইজম এইরকম প্রপার্টি থ্রুতে পাওয়া যায়। পোলারয়েড দিয়ে আলাদা করে পোলারাইজড লাইটকে প্রডিউস করা হয়। বলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে।